আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ স্যার। স্যার, আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ কি আছে নাকি? না স্যার, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আমি আর কি সাউন্ডের এই প্রবলেমটা নিয়েই আর কি ভাবতেছিলাম যে আজকে আবার নতুন করে কোনো প্রবলেম না হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু ওয়েট করি, দু একজন জয়েন হয়ে নিক। আর আমি আর কি সবার থেকে এক্সট্রিমলি সরি একটা জিনিসের জন্য। লাস্ট দুইটা ক্লাসে আসলে আমার নামাজের টাইমটা জন্য আর কি মনে ছিল না আর কি, নামাজের টাইমটা দেওয়ার জন্য। হ্যাঁ, সবাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর স্যার আসলে টাইমটা চেঞ্জ হবে না, তবে ওই সময় একটু হ্যাঁ, জি কোঅপারেট জি, করবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই সময়টাতে আসলে জি লাস্ট স্যার, দুই ভালো দিন, হয়, খুব ভালো হয়। ওই 2 দিন আর কি একটু মিস্টেক হয়ে গেছে আমার থেকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। স্যার, এই যে নামাজ মানে আমাদের টাইম একটু বাড়ায় 50-এ দিলে হবে, মনে হয় 50-এ বা আচ্ছা, 60টায় আমরা দিলে আর হবে। কি 6:30-এই শুরু করব। নামাজ আসলে দেখলাম যে আপনার 5 মিনিট 40। টাইম দিলে হবে, 5-7 মিনিট। হ্যাঁ হ্যাঁ, 40-এ নামাজের জন্য আর কি টাইম হয়তো বা শুরু হয়ে যাবে। আমরা আর কি ক্লাসটা প্রথমে যদি কারো কোনো প্রবলেম যেগুলো থাকে একটু দেখে নিলাম, তারপর আর কি নামাজের টাইম দিয়ে তারপরে মূল ক্লাস শুরু করবো। হ্যাঁ, এরকম করে আর কি টাইমিংটা মেনটেন করতে হবে, কারণ আপনাদের আবার সময় তো শর্ট টাইম, 2 ঘন্টার ভিতরে আসলে অনেক কিছুই কিন্তু দেখানো সম্ভব হয়ে ওঠে না। জি স্যার। জি জি, আজান তো এখন 40-এ হবে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার বলেন যে আপনাদের হোমওয়ার্ক কিন্তু আমি পাচ্ছি না। 2জন অনলি হোমওয়ার্ক জমা দিছেন। স্যার আর একজন আমাকে মেসেজ এটা করেছেন মনে যে তার দিলে একটু হলো প্রবলেম না ছিল। স্যার, প্রবলেম ধরা। স্যার আগেগুলি করতে করতে এটা ধরতে পারি নাই। আচ্ছা, আসলে হবে কি, আপনারা যদি এখন প্র্যাকটিস না করেন তাহলে আপনি কোথায় আপনার সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারবেন না। হ্যাঁ, আপনার সমস্যাটা আইডেন্টিফাই করার জন্য এখন আপনার একটু না টাইম সেটা দিতে ঠিক হবে। আছে, পরশুদিন মানে শর্ট টাইম তো, পরশুদিন হ্যাঁ হ্যাঁ মাঝখানে শুধু কালকের দিনটা গেছে, এই জন্য আবার আজকে শুক্রবারের পর একটু মানে বৃহস্পতিবার পর থেকে হ্যাঁ, আবার আচ্ছা আগামী সমস্যা নাই। মঙ্গলবার এর মধ্যে একটু ডিস্টেন্সে আমরা করতে হ্যাঁ পারি হ্যাঁ, আর আচ্ছা কি। সমস্যা নাই, ওইটা আসলে আহ ট্রাই সমস্যা হবে না। করবো, হ্যাঁ। হ্যাঁ, আসলে এইটাই আসল কথা। হ্যাঁ, সবাই কিন্তু এখানে বলা যায় যে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট খরচ করেই কিন্তু এখানে আসছেন, এবং সবাই কিন্তু একটা স্বপ্ন নিয়ে আসছেন যে হ্যাঁ, একটা সাকসেস এক্সপেকটেশন হবেন। সবারই আছে, হ্যাঁ। রাইট, সবাই একটা স্বপ্ন নিয়ে আসছেন। সো আমি চাই সবাই সাকসেস হন। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে আপনাদের কিন্তু সব থেকে মেজর ভূমিকা পালন করতে হবে। মেজর রোল কিন্তু আপনাদের। আপনারা যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই সাকসেস হবেন। আর যদি চেষ্টা না করেন, যে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে করি, আজকে টাইম আছে, আজকে না করি কালকে করি হোমওয়ার্ক, এরকম যদি করেন তাহলে আসলে নিজেই লস করবেন। আর আসল কথা হলো যে আপনারা সবাই ম্যাচিউর, এখন আপনাদেরকে আসলে স্কুল না এটা, যে আপনাদেরকে বলে বলে সবকিছু করাতে হবে। আপনারা নিজের কোনটা ভালো সেটা নিজে তো অবশ্যই বুঝতেছেন। তো আশা করব সবাই আর কি একটু প্র্যাকটিস করবেন। আর অবশ্যই সমস্যা যদি কোনো সমস্যার সম্মুখীন যদি হন, তখন তো আমি আছি অবশ্যই, এবং আমাদের বাকি টিচাররাও তো আছে সাপোর্ট দেওয়ার জন্য। হ্যাঁ, আর যদি মনে স্যার হয় যে আপনাদের কোনো ক্লাসে বুঝতে সমস্যা হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, দরকার হলে পুরো ক্লাসটা নতুন করে নেওয়া হবে, পুরো ক্লাসটা। হ্যাঁ, স্যার জি বলেন। স্যার আমারটা কি মানে শেয়ার করে মানে প্রবলেমটা সলভ হ্যাঁ করা হ্যাঁ ম্যাডাম, যায়? আমি আসলে আপনার যে প্রবলেমটা সবার হয়েছে, সামনে হ্যাঁ হ্যাঁ, আমি আর কি আপনার প্রবলেমটার জন্য আমার যে লোকাল হোস্টটা করা আছে আমি অলরেডি ওইটাতে ওই প্রবলেমটা ক্রিয়েট করে রাখছি, যে আপনার আচ্ছা কোন স্যার। জন্য হয়েছে। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, তাহলে বুঝতে স্যার পারবেন। হ্যাঁ, তারপরে কেন ক্যানোনিকালের এটাও আমি পাচ্ছি না, মানে আচ্ছা নাই, আমাকে জিরো বলছে। কন্ট্রোল আচ্ছা ফাইন দিয়ে আচ্ছা, যখন ঠিক দেখছি আছে, তখন কোনো সমস্যা জিরো নেই। বলছে। কোনো সমস্যা নেই, আমি আসলে আহ দেখাই দিচ্ছি। ওইটাই তাহলে অল্প দেখাই দেন একটু আপনি সময় দিবেন। হ্যাঁ, ক্লাসের আগে। স্যার যে ইমেজ গুলা কি কিভাবে স্লাইড করা যায়? স্লাইডার হিসাবে কিভাবে দিবেন, জি জি, মানে এক একটা করে দেখেন চেঞ্জ চেষ্টা হবে? করলাম, জি আচ্ছা জি। আচ্ছা, এটাও আমি দেখাই দিব আজকে, কোনো সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, এই যে আসলে এবার ফার্স্টের যেটা প্রবলেমটা আপনার ম্যাডাম হয়েছে, দেখেন আপনার সেম প্রবলেম কিন্তু এই যে লোগোটা উপরে উঠে গেছে, আমার কিন্তু যে নিচে অনেকগুলা ইয়ে হয়ে গেছে, তাই না? চলে আসছে, জি।
রাইট, এইটা হলো এই থিমের ল্যাকেন্স একটা। হ্যাঁ, আপনার নর্মালি আপনার এই থিমটা, আপনার লোগোটা কিন্তু আপনি মিডিলও নিয়ে আসতে পারবেন, এই সাইডেও রাখতে পারবেন, অন্য যে সকল থিম গুলো এটা সাপোর্ট করে। হ্যাঁ, যেহেতু এটা একটা ফ্রি থিম এবং খুবই লিমিটেড পরিমাণ জিনিস এখানে দেয়া আছে, যার জন্য আর কি যখন আপনার এখানে অনেকগুলা মানে আপনার মেনু বারে যখন অনেকগুলা এলিমেন্ট আপনি যোগ করছেন, তখন আর কি ও এইভাবে হয়ে গেছে এটা। আমি যদি এখান থেকে, হ্যাঁ, আমি ধরেন এখান থেকে এখন একটু দেখাই দিই, আমার মেনু থেকে আমি কয়েকটা রিমুভ করে দিই। হ্যাঁ, যে লাস্টে যেগুলা ইয়ে করছে আমি এগুলা কয়েকটা রিমুভ করে দিই, তাহলে দেখবেন যে আমার কিন্তু ঠিক হয়ে যাবে। এটা থাক, গ্রাফিক্স রিমুভ করি। আর এগুলো তো সাবমেনুর ভিতরে ঢুকানো যায়। হ্যাঁ হ্যাঁ, না ওইটাই বলতে চাইছি, ওই যে ম্যাডাম আর কি একটা আপনার হোমওয়ার্ক জমা দিচ্ছে, ওনারটাই যেটা প্রবলেমটা হচ্ছে। আমি যদি এখন রিলোড দিই, দেখেন আবার কিন্তু একই লাইনে চলে আসছে। হ্যাঁ, আপনারা আসলে এটা জাস্ট এই থিমটাতে এই যে ওপরের এই ফুটারের যে এরিয়াটা বাকি বাদ বাকি জিনিসগুলো খুব সহজেই বোঝানো যায়, যার জন্য এই থিমটা দিয়ে শুরু করা হয়েছে। এখন ভবিষ্যতে যখন আপনারা কাজ করবেন, তখন আপনার অ্যাস্ট্রা বা আপনার ওশান ডাব্লিউপি যে সকল থিম গুলো আছে, ওইগুলোতে আরো অনেক কাস্টমাইজেশনের অপশন আছে। আপনি ইচ্ছা করলে লোগোটাকে এই সাইডে দিতে পারেন, লোগোটাকে মাঝখানে রাখতে পারেন, এই বারটাকে আপনার যে মেনু বারটাকে ডান সাইড বাম সাইড করতে পারেন। এটা তখন অনেক সুবিধা আর কি, আপনার ইচ্ছা মতো আরো অনেক কাস্টমাইজেশনের অপশন দিবে। হ্যাঁ, আর ম্যাডামের যে রোবট টেক্সটের যে প্রবলেমটা হয়েছে, এইটা আসলে হবার কথা ছিল না। এটা হয়তো বা লোকাল হোস্টের প্রবলেমের জন্যই আর কি এরকম হয়েছে, কারণ লোকাল হোস্ট তো জানেন একটা ফ্রি ওয়েবসাইট, আর অনেক সময় আর কি কিছু ঝামেলা হয়ে যায়, ঠিকঠাক আমি ভাবে কাজ দেখতে করে পাচ্ছি না। যে আমি যে স্ক্রিনশটটা দিয়েছি সেদিন দেখা যাচ্ছে যে আমার হয়েছে, কিন্তু আমি ওভাবে গেলে আর পাচ্ছি না। আচ্ছা, কাইন্ডলি ম্যাডাম তাহলে আপনি একটু আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি আচ্ছা পারমিশন দিয়ে দিচ্ছি। ঠিক আছে। স্যার আচ্ছা, আসছে স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার আমি যাবো ইয়েতে। আপনি একবারে ওই রোবট টিএক্স লিখে ওই ডোমেন মানে ওই লিঙ্কটাতে যাওয়ার চেষ্টা করেন। স্যার আমি এইখানে দিয়ে দিচ্ছি তাহলে এখন। হ্যাঁ হ্যাঁ, এখানে দিতে হবে রোবট, জি জি। robots ডট টিএক্সটি। আচ্ছা, আপনি তো রোবট হবে না ম্যাডাম, রোবটস হবে, একটা এস যোগ করতে হবে। তাহলে আমিও কয়েকবার ট্রাই করার পরে পরে বুঝতে পারছি যে এটার জন্য আমার প্রবলেম আসলে হচ্ছে। ম্যাডাম যে ছবিটা দিছে ওটা ক্লিয়ার না, নাহলে আমি তো ওখানে বলে দিতাম, দেখেন এই যে এটা চলে আসছে ও কিন্তু। চলে আসছে। আচ্ছা স্যার, কতবার যে করেছি আমি, মানে আমি শাহজাহান ভাইকেও নক করেছি, সে আমাকে বলতেছে কিন্তু আমি বুঝতেছি হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আসলে আমি ওই যে আপনি যে ফটোটা দিছেন, আমি ওটাতেই চেষ্টা করতেছিলাম যে বোঝার ওটা কি আপনি এস দিছেন কিনা, কিন্তু আসলে স্যার এই ফটোতে ছবিগুলা, ক্লিয়ার ছিল না। স্যার হ্যাঁ হ্যাঁ, এইটাকে স্লাইড করলে আমি অনেকবার চেষ্টা করলাম, মানে আপনি যে বলেছিলেন যে ইয়েতে ড্যাশবোর্ডে গিয়ে ওই যে সাইড, সরি আমি পেজে যাই। হোম পেজে যান, হ্যাঁ হোম পেজ থেকে আপনি স্লাইডার দিতে পারবেন। ও সরি, এডিটে না দিয়েছি তো। স্যার হ্যাঁ। এখান থেকে স্লাইড কোথাও নাই, গ্যালারি আছে, সব আচ্ছা, ইমেজ। এখানে আর কি আপনার এইটাও হলো আপনার এই থিমের না, এটা আপনার এটার জন্য একটা প্লাগ ইন ইউজ করতে পারেন। আপনি স্লাইডার নামে অনেক প্লাগ ইন পাবেন, বিভিন্ন স্টাইলে স্লাইড হবে, বিভিন্ন অ্যানিমেশনের সাথে আসবে, এগুলো আর কি আপনার ওই প্লাগ ইনে সাহায্য করতে হবে। হ্যাঁ, স্লাইডার গুলা স্যার আরেকটা ফিচার যেটা আমি দিব, হ্যাঁ ফিচার ইমেজ, ওইটা হ্যাঁ হ্যাঁ। ফিচার ইমেজটা আমি আসলে ঠিক দিতে পারছি না। দিলে দেখা যায় এটা কোত্থেকে একটা ভিডিও আমি দিতে যাচ্ছি, কিন্তু আপনি যে সিস্টেমে বলেছিলেন ইউআরএল নিয়ে আসতে হবে ইমপ্যাক্ট করে, হ্যাঁ ওইটা আমি এনে ঢুকিয়েছি একটাতে, একটা ব্লগে দিয়েছি, কিন্তু ফিচারে আমি চাচ্ছিলাম ওইটা আচ্ছা, হচ্ছে না কেন। ফিচার ইমেজ যেটা, এখানে আপনি ভিডিও সেট করতে পারবেন না। হ্যাঁ, ফিচার ইমেজটা আপনাকে একটা ফটোই দিতে হবে, মানে একদম আচ্ছা আচ্ছা আচ্ছা, ছবি। ফটোই দিতে হবে। সেক্ষেত্রে আপনি ফিচার ইমেজ হিসাবে অ্যানিমেশন যে সকল ভিডিও পিকচার গুলা মানে গিফ ফরম্যাটের যে সকল পিকচার গুলা, এগুলা দেয়া যেতে পারে। তবে এইগুলা আসলে দিলে সাইডের আপনার লোডিং স্পিড অনেক কমে যায়, যখন আপনার লাইভ ওয়েবসাইটে কাজ করবেন তখন আর কি এটা ইয়ে করবেন। আর এখন আর কি লোডিং স্পিডটা বড় একটা ফ্যাক্টর হয়ে গেছে র্যাঙ্কিং এর জন্য। গুগল আর কি এটা বলে দিছে যে তোমার লোডিং স্পিড ভালো থাকতে হবে লাস্ট আপডেটে। হ্যাঁ, স্যার
আরেকটা স্যার ব্লগে দেখতে পাচ্ছি যে আপনি যে বলছিলেন না অন্য একটা ইয়েতে চলে যায় ইউআরএল, আমার কিন্তু তাই হচ্ছে। অন্য আমি এক- একটু অবাক লাগলো। আমি আসলে বুঝি না আসলে ব্যাপারটা, আর একটু আমাকে একটু ক্লিয়ারলি বলেন, আমি একটু বোঝার চেষ্টা করি। এডিট ভিউতে গেলে যেতে হবে না? স্যার এই যে এখানে যে একটা আচ্ছা আছে আচ্ছা, এইটা আর কি আপনার ওই যে আপনি হ্যাঁ, ট্যাগের সময় বলেছিলেন, ট্যাগ এরকম হলে ট্যাগের সময় দেখাইছে যেটা হয়। স্যার আমার ঠিক এইটা লগে এইটা আসলে ওই যে আপনার পোস্ট ইউআরএলটা আপনার এটা সেটিং থেকে চেঞ্জ করতে হবে। আপনি ড্যাশবোর্ডে যান, ওখান থেকে সেটিং এর ভিতরে দেখেন যে আপনার সেটিং এর ভিতরে ওখানে একটু যান, সেটিং এ এখান থেকে রিডিং রিডিং যেটা আছে সেখানে যান। সরি, রিডিং এর ভিতরে না, এটা এটা হলো পার্মালিংক এর ভিতরে আছে। পার্মালিংকস লাস্টেরটার উপরে, তোমার সেটিং এর ভিতরে পার্মালিংকস। এখান থেকে এই যে আপনার ডেট এন্ড টাইম দেয়া আছে, এটা হলো পোস্ট নেম করে দেন। পোস্ট নেম করে দিলে আপনার এটা ফিক্স হয়ে যাবে। মানে আপনার নর্মালি এখন যে এই ফরম্যাটটাতে আছে আর কি, জি। যে এখন আপনি যদি পোস্ট নেম করে দেন শুধু, তাহলে পোস্ট এবং পেজের নেম গুলোতে শো করবে আপনার পোস্টগুলো এখানে মাঝখানে। পোস্ট নেম কথাটা লিখবো? না না, আপনি এই যে লাস্টে পোস্ট নেম যেটা আছে এটা সিলেক্ট করে সেভ করুন। এই যে ডেট এন্ড নেম, এরপরে দেখেন যে হ্যাঁ, সাইডে যে পোস্ট নেম আছে, নিচে নিচে আর একটু নিচে, ওর পরেরটা, হ্যাঁ এর উপরেরটা। হ্যাঁ, এবার দেখেন যে সাইডে একটা টিক দেওয়ার অপশন আছে বাম এইটা সাইডে। স্যার? না না, এই যে বাম সাইডে ওই ওই এর উপর লাইনে যান, হ্যাঁ বাম সাইডে যে পোস্ট নেমের এখানে টিক ও দেওয়ার একটা অপশন আচ্ছা আছে। আচ্ছা স্যার, সরি, আচ্ছা আমি খেয়ালই করি না। আচ্ছা, নো এনে প্রবলেম। দেখলাম। হ্যাঁ, এইটা এবার সেভ করেন, দেখেন যে ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে। স্যার সেভটা কোথায় নিচে করবো? নিচে আছে আচ্ছা আচ্ছা, সেভ চেঞ্জ। তাহলে আমি আবার যাব। হ্যাঁ, এবার যান, দেখেন ঠিক আছে। এই দেখেন ঠিক হয়ে গেছে। ঠিক আচ্ছা আছে। এইটা জি জি স্যার। আর ম্যাডাম সম্ভবত আপনার পিসির যে ওই ইয়েটা আর কি, ব্রাউজারে মনে হয় জুম আউট হয়ে আছে পেজ গুলা, হ্যাঁ, যার জন্য আপনার মনে হচ্ছে সবকিছু একটু ছোট ছোট, সাইডে জায়গা বেশি হ্যাঁ, ফাঁকা আমার দেখাচ্ছে। এগুলো ফন্ট গুলা কি স্যার করা যাবে, মানে বা কোথায় ঠিক করা হয়? স্টাইল আপনি টাইল এগুলা আপনি নরমাল? হ্যাঁ হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে একটু স্ক্রল করেন তো দেখেন যে আপনার 100% দেখাচ্ছে কিনা। কন্ট্রোল প্রেস করে আর কি, কন্ট্রোল প্রেস করে একটু স্ক্রল বাটন একটু ইয়ে করেন, স্ক্রল করেন আর কি, কন্ট্রোল প্রেস করে একটু স্ক্রল করেন। আচ্ছা, এই যে এখানে দেখেন এই যে উপরে একটা অপশন দেখাচ্ছে, ওইখানে আর কি 80% হয়ে আছে, ওইটা 100% ইয়ে করেন। আরেকবার একটু ইয়ে করেন, আর দেখেন যে উপরের দিকে একটা, অথবা এই যে আপনার অ্যাড্রেস ডান বারে দিকে, দেখেন যে একটা প্লাস চিহ্ন, প্লাস মাইনাস চিহ্ন থাকে। তার ডান দিকে ওই 3টা ডট আছে, তার গুগলের ম্যাডাম, জিমেইলের হ্যাঁ ছবির পাশে। হ্যাঁ, ওই যে একটু, এখানে? না না, হ্যাঁ একটু এটাই, এবার ওই লাইনে ওইটাই। একটু আসেন, হ্যাঁ যেখানে যে একটা সার্চের আইকন রয়েছে ওখানে আর কি ক্লিক করলে ওইটা অপশনটা পাবেন। হ্যাঁ, ওইটাতে ক্লিক করেন, জুম দেখেন 80%, এটা আর কি 100% রাখেন, রিসেটে ক্লিক করলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটা হয়তো বা অন্য কোনো কারণে হয়েছে, তাহলে সাইডে জায়গার ফাঁকা হয়ে আছে। আচ্ছা, কোনো সমস্যা নেই, এটা আর কি কোনো প্রবলেম না। আর ফন্ট গুলা আমি আর কি তাহলে যখন ক্লাস শুরু করি প্রথমে আর কি আপনি ফন্ট গুলা কিভাবে বোল্ড করবেন, কিভাবে ফন্ট চেঞ্জ করবেন এটাও দেখাই দিব আজকে, সমস্যা নেই। আচ্ছা, নামাজের জন্য আর কি টাইম দেওয়া দরকার, এখন মনে হয় যে 45 বেজে গেছে। হ্যাঁ, আমরা নামাজের জন্য একটু ব্রেক দেই, তারপরে আর কি আমরা তাহলে 7টা থেকে শুরু করি, 15 মিনিট ব্রেক থাক, ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তারপরে আর কি কার কি প্রবলেম আছে সেটা দেখে তারপরে শুরু করা যাবে ক্লাস। আচ্ছা, সবাই মনে হয় চলে আসছেন না? ক্লাস কি শুরু করবো তাহলে আমরা? জি স্যার, চলে আসছি। আর সবাই স্যার মনে চলে হয় আসছি। চলে আসছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, স্যার, সমস্যা নেই। স্যার আচ্ছা আমার একটা প্রবলেম ছিল। আচ্ছা, বলেন। সেটা হচ্ছে ওই আপনার যে কি ইউআরএল ক্রিয়েট করার যে দেখালেন, স্লাগে গিয়ে আপনি যেটা লিখলেন ওইটাই আর কি হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ ইউআরএল করা আর কি, ক্রিয়েট হলো। ইউআরএল হ্যাঁ, চেঞ্জ কিন্তু করা। আমি আমার একটা পিসিতে আপনার লোকাল হোস্ট দিয়ে করছি, সেটাও হয় না। প্লাস আমার যে লাইভ একটা ওয়েবসাইট বানাইছি ওইটাতেও হয় না। আচ্ছা, আমি এমনটা কে হওয়ার কথা, আপনি কি ইউআরএল এর ভিতরে কোনো স্পেস রাখছিলেন কি? না স্যার, আমি প্রথমে স্পেস রেখে আপডেট দিয়েছিলাম, পরে ওইটা অটো আপনার স্পেস নিয়ে চলে নিছিল। গেছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ,
মানে এখন চেঞ্জ করলে মানে সেভই হচ্ছে না এমন কোনো কিছু, নাকি আপনার চেঞ্জ করলে সেভ হচ্ছে স্যার, সবকিছু ওকে হচ্ছে, বাট আমি যখন রিলোড দিচ্ছি ওই পেজে, তখন ফোর উপরে ইউআরএল কোনো শোই করতেছে না, জাস্ট আমার ওয়েবসাইটের ইউআরএল শো করতেছে, আর বাকি সবগুলো আপডেট ওকে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আপনি কি শেয়ার করতে পারবেন একটু স্ক্রিনটা এখন? জি স্যার, পারবো। আচ্ছা, তাহলে একটু শেয়ার করেন, আমি তাহলে দেখলে বুঝতে পারবো আর কি। আচ্ছা স্যার এই এই যে পেজটা, আচ্ছা, হ্যাঁ। আমি যদি এটাতে যাই, এক second। স্যার এই যে এইটা দেখাচ্ছে না হ্যাঁ হ্যাঁ। এখানে, ইউআরএলটা কিন্তু ঠিক আছে, কিন্তু আমার কিছু কিছু পেজে আমি যখন ওখানে সেভ দিচ্ছি, আপডেট করছি, সেটা হচ্ছে না। আচ্ছা, যেটাতে আর আর কি হয় নাই এমন একটা ইউআরএল একটু কাইন্ডলি ওপেন করেন, মানে এমন একটা পেজ অথবা পোস্ট। স্যার আর আরেকটা জিনিস, ওটা ওটা এখন আমার তো অনেকগুলো পেজ আর ইয়া পেজ আছে, ওটা করতে একটু সময় লাগবে, ওইটা আপনি জাস্ট বলে আচ্ছা দিয়ে না, আমি আর এই যে এই ব্যাপার, এই জিনিসটা এখানে আমার যে এই যে অন পেজ এসইও সার্ভিস, এটা আমি একটা ওই পোস্ট করছিলাম আর কি, আপনি এই বলছিলেন না পেজের যে, আনকাটা। হ্যাঁ, তো ওইটা এটা এখানে সেট হলো কিভাবে এটা আমি বুঝতে পারতেছি না, কিন্তু এখানে আগে আরেকটা পোস্ট ছিল, এখন এটা চলে আসছে। লেটেস্টে বোধহয় আসে না স্যার? এইটা দেখেন যে এটা আর কি সেম আপনার। প্রবলেম আমারও। আচ্ছা, এই এটা এই হলো যে এই আপনার। পোস্টটা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। যখন আপনি নতুন অ্যাড করবেন কোনো কিছু, তখন অটোমেটিক্যালি এখানে চলে আসবে এই থিমটার, এইটাই আর কি বৈশিষ্ট্য। হ্যাঁ, আপনার তিনটা লেটেস্টেই পোস্ট আর আসে, কি স্লাইডারে লেটেস্ট শো টপটাই করবে, আসে। লেটেস্টটা শো করবে। হ্যাঁ, যার জন্য আর ওকে কি আপনার প্রিভিয়াস গুলো চলে গেছে, আর লেটেস্ট এটা আপনার লাস্ট পোস্ট করছেন এখানে, এটা সবার সামনে চলে আসছে। আর এইটাতে যদি কন্টেন্ট দেওয়ার কথা বলেন, তাহলে এই রিড মোডে ক্লিক করেন, একটু দেখতে চাই যে এর ভিতরে কোনো কন্টেন্ট দেওয়া আছে কিনা। রিড মোডে ক্লিক করলে তো আপনার এই পোস্টটা বা পেজটা ওপেন হবে। এখানে তো স্যার আমি আপনি জাস্ট জাস্ট আচ্ছা, করছেন। কোনো হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এটা কি এটা আপনার ফিচার এটা ইমেজ? দিছিল, এটা দিছিলাম তো স্যার ফিচার ইমেজের জন্য যে, না, এটা কি ফিচার ইমেজ হিসাবেই সেট করেছিলেন? জি জি। আচ্ছা, একটু এডিট পোস্টে জানতো একটু দেখে। ফিচার ইমেজ থাকলে এটা ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আর কি চেঞ্জ হওয়ার কথা ছিল, এটা আর কি লোক এরকম হওয়ার কথা না। ওইটা হয়তো থিমের প্রবলেমের জন্য হয়েছে। যদি ফিচার ইমেজ হিসেবে দেন তাহলে তো এটা আর কি ব্যানারে আসার কথা ছিল। হ্যাঁ, আসলে স্যার, এটা কিন্তু ফিচার ইমেজে আপনি দেন না, এটা আপনার বডিতে বসাইছেন আর কি, ফিচার ও ইমেজটা ফাঁকা। স্যার, হ্যাঁ, রাইট রাইট। এটা ফিচার ইমেজে দিলে আপনার ওইটা ব্যানারের এটাই আসতো আর কি। এখন এই স্যার তো স্যার। এটা উপরে ওকে, শ্যাডো আকারে আসতো না, তাই না? আমি একবার করেছিলাম, পরে কেটে দিয়েছি। আমি ভাবলাম যে তো আমার স্যার ভুল ঠিক হয়েছে। আছে স্যার, হ্যাঁ, মানে এইটা আপনি কিন্তু যে আমি কিন্তু স্যার এই যে এই জিনিসটা অনেকবার ট্রাই করছি, এই যে ইউআরএলটা এখন জাস্ট আপনারা বললেন, এখন শেয়ার করলাম, এখন কিন্তু দেখাচ্ছে, বাট আমি কিন্তু আগে ট্রাই করছি, অনেকবার দেখাচ্ছিল না। ঠিক আচ্ছা আছে আচ্ছা। স্যার আচ্ছা, সমস্যা না। আসল কথা কি, আপনি একটু বেশি করে প্র্যাকটিস করেন, যে যে প্রবলেম গুলো ফেস করতেছেন সেগুলো নোট করে রাখেন এবং আমাকে মেসেজ করেন, কোনো সমস্যা না। আমি একটা একটা করে ঠিক করে দিব ইনশাল্লাহ। স্যার জি স্যার, ফিচার আর আরেকটা ইমেজটা কোশ্চেন স্যার, সেটা হচ্ছে এই আমার এটা তো আমি দেখতে পাচ্ছি এখানে হোভার করলে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই মেটার ডিসক্রিপশন যেটা আমরা ওই ওটা ইউএসটিসিও দেখবেন এর ভিতরে কিভাবে? সেট আপ করছি, হ্যাঁ, ওটা শুধুমাত্র কি ওখানেই দেখা যাবে, নাকি না না, এটা সার্চ রেজাল্ট আসলে দেখা যাবে, তাছাড়া আর সার্চ কোথাও? রেজাল্টে দেখা যাবে, এবং আপনারা যখন অ্যাফিলিয়েটেড ক্লাস হবে তখন আমি আরেকটা প্লাগইন আপনাদের দেখা দিব, অথবা তার আগেও দেখা দিতে পারি। ওইটা দেখা দিলে আপনার ওই প্লাগইনের মাধ্যমে দেখতে পারবেন। আসলে মেটা ডিসক্রিপশনটা ওপেনলি দেখা যায় না। হ্যাঁ, আপনি ওকে কিন্তু সোর্স স্যার। কোডে যে সার্চ করলে সোর্স কোড থেকেও আপনার খুঁজে পাবেন মেটা ডিসক্রিপশনটা, কিন্তু ওইটা আর কি জি জি। সার্চ করে বের করতে পারেন। আমি ওই প্লাগইনটা দেখা দিলে আপনার কোথায় কি 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 আছে সবকিছুই আপনি দেখতে পারবেন, আপনার কোনো কষ্ট করা লাগবে না। জি স্যার, আর এই যে সোশ্যাল আইকনটা, হ্যাঁ আইকন হ্যাঁ। গুলা, এটা আমার এখানে তিনটে ওকে হয়েছে, কিন্তু আমি লোকাল হোস্টে যেটা করছি, একটা হলো আমার লিঙ্কডইন, এটা এই জায়গায় ছিল, ওইটা হলো আপনার খাম্বার মতো একটা চিহ্ন হয়ে বসে রয়েছে। আচ্ছা, এইটা যদি কারণ কি আপনার হতে ওই যে পারে? ইউআরএলটা আপনার এইচটিটিপিএস ফরম্যাটে যদি থাকে, ওয়েবসাইটে যদি থাকে এইচটিটিপিএস ফরম্যাটে, হ্যাঁ,
মানে নর্মালি তো এই সবগুলা ওয়েবসাইটে আপনার সিকিউর ফরম্যাটেই আছে, যদি আপনি এইচটিটিপি ফরম্যাটে বা কোনো স্ল্যাশ বা অন্য কোনো কিছু যদি বাদ পড়ে যায় তখন আর কি ওরকম হয়। হ্যাঁ, এটা হলো থিমের লিমিটেশন বলা যায়। আর স্যার আপনি ওই যে আপনার তো আমি ওইটার জন্য মেসেজ করছিলাম, আপনার সাথে কথা ক্যানোনিকাল হলো ওইটা ট্যাগের নিয়ে। জন্য। জি জি, ওইটা। আচ্ছা, এইটা আমি আর এখন আপনাকে আমি অলরেডি কয়েকটা ওয়েবসাইট বের করে রাখছি আপনাদের দেখানোর জন্য, এটা এখনই আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, কোনো সমস্যা ওকে নেই। স্যার, তাহলে ওকে, আমরা আচ্ছা, শুরু আর করেন। ম্যাডাম কিছু বলতে চাচ্ছিলেন? স্যার ফিচার যে ইমেজটা যখন আমি দিব তখন হ্যাঁ কিন্তু হ্যাঁ। স্যার সেখানে পুরোপুরি ছবিটা আসে না, পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ওই ওই ছবিটা আগের ছবিটাই থাকে কিছুটা। আমার কাছে আহ, তাই হয়েছিল একবার, তারপরে আমি আবার ফিচার ইমেজটা অফ করে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এইটা আসলে আপনার মানে শ্যাডো হিসাবে আসে, পুরোপুরি বুঝতে আসে না। পারছি, মানে একটা হয়তো বা ট্রান্সপারেন্সির জন্য একটা ব্যাকগ্রাউন্ডে ওটাও দেখা যাচ্ছিল, এরকম কিছু হ্যাঁ একটা হ্যাঁ হয়েছে হ্যাঁ। আপনাদের। এটা আসলে আপনার মেইন প্রবলেম এরকম হওয়ার কথা না। মেইন প্রবলেমটা হয় কি, লোকাল হোস্টে আপনি অনেক কিছুই দেখবেন আসলে যেগুলা হওয়ার কথা না কিন্তু হচ্ছে। হ্যাঁ, আপনার ওইটার কি কোনো মেজর ইস্যু না। আর যেহেতু অফলাইন সাইট এই জন্য আর কি এগুলা প্রবলেমটা হয়। লিমিটেশন থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি এখন আপনাদের সাথে একটু স্ক্রিনটা শেয়ার করি এবং কিছু জিনিস দেখাই, দেখেন খুব মজা পাবেন এবার আশা করি। ঠিক আছে। স্যার স্যার, আমরা কি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এর এটা দিয়ে শিখবো, নাকি আপনার এই পিএইচপি বা লারাভেল যে স্যার, ল্যাঙ্গুয়েজ গুলো আছে ওগুলাও এটা শিখাবেন? এটা তো আসলে আমাদের এটার জন্য কিন্তু ক্রিয়েটিভিটির আলাদা একটা ডিপার্টমেন্টই আছে এবং ওদের কিন্তু ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন ওটাও আছে। হ্যাঁ, আমরা জাস্ট বেসিকটা দেখাই দিচ্ছি এখানে। হুম, তার মানে স্যার, আমি বলতে চাচ্ছি স্যার, আমরা যে কোনো ওয়েবসাইটে কি এসইও তো করতে পারবো নাকি? হ্যাঁ, ওইটাও আপনার আমি বলতেছি, এটার গাইডলাইনটা ক্লিয়ার হওয়ার পরে তখন আপনাকে ওইটাও বলে দিতাম। আজকে বলে দেবো, সমস্যা নেই ক্লাসে শেষে। ওকে স্যার, ওকে। ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমি এখানে কয়েকটা ওয়েবসাইট বের করছি, দেখেন তো। ঢাকাফারিস্ট.কম। হ্যাঁ, এই যে ইউআরএলটা দেখেন, ঢাকাফারিস্ট.কম। এটা একটা গার্মেন্টস ম্যানুফ্যাকচার কোম্পানি। এবং সেম দেখেন এখানে ফারিস্টগার্মেন্টসবিডি.কম। একই ইউআরএল, সরি, একই ওয়েবসাইট কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ইউআরএল রয়েছে, তাই না? দেখেন আমি আবার যাই, ঢাকাফারিস্ট.কম আর দেখেন যে ফারিস্ট গার্মেন্টস বিডি। আপনারা নিজেরাও একটু ব্রাউজ করে দেখবেন যে সেম ওয়েবসাইট, কিন্তু দুইটা আলাদা ইউআরএল রয়েছে। এবং দেখেন এখানে দেখা এবার ক্রিয়েটিভ আইটি, যেটা দেখেন এখানে creative-it-institute.com। আর এখানে দেখেন www.creative-it-institute.com। ভিতরে কিন্তু কন্টেন্ট সেম, সবকিছু এক। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু আসলে আসলে আমার গুগল হলো ডুপ্লিকেট হিসাবে আমাকে কাউন্ট করে। যদি না আমি গুগলকে বলে দিই যে এইটা আমার মানে ক্রিয়েটিভ আইটি ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে যদি আমি গুগলকে বলে দিই যে আমার এই দুইটা ইউআরএল আমার ওয়েবসাইটটা আছে, কিন্তু আমার এই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট যেটা, এইটা হলো আসল ওয়েবসাইট, আর এইটা হলো একই ওয়েবসাইট কিন্তু আমার ইউআরএলটা চেঞ্জ, মানে যদি ক্যানোনিকাল ট্যাগের মাধ্যমে যদি এটা আমি জানাই দিই, গুগল আর কি আমাকে তখন পেনাল্টি দিবে না। অথবা যদি সেম ভাবে যদি এইখানেও যে প্রবলেমটা রয়েছে, আমি যদি আমার একটা মেইন ওয়েবসাইটকে যদি ঢাকাফারিস্ট.কম কে মেইন ধরি, আর এটাকে যদি বলি যে আর কি অ্যাভেলেবেল রয়েছে, এটা কিন্তু 301 রিডাইরেক্ট করেও আমরা কিন্তু এটাতে ঢাকাফারিস্ট.কম এ দিয়ে দিতে পারি। হ্যাঁ, যদি না দিতে চাই সেক্ষেত্রে এটাও আমরা ক্যানোনিকাল ট্যাগ দিয়ে দেখায় দিব যে গুগলকে জানাই দিব যে এটা আসলে আমারই ওয়েবসাইট, এটার আর একটা ইউআরএল আছে। হ্যাঁ, কিন্তু যে সকল ওয়েবসাইটের একটা ভার্সন অ্যাভেলেবল, মানে ধরেন আমার যদি এই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটই থাকতো, ডাব্লিউ ভার্সন থাকতো না, অথবা যদি এই ঢাকাফারিস্ট.কম থাকতো, ফারিস্ট গার্মেন্টস বিডি এটা যদি থাকতো না, তাহলে কিন্তু আমাকে গুগলকে জানানোর দরকার নেই। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ক্যানোনিকাল ট্যাগের কোনো ব্যাপার আসতেছে না। মানে আমার ওয়েবসাইটটা যদি একটা ভার্সনেই অ্যাভেলেবেল হয়, তখন ক্যানোনিকাল ট্যাগ আমার লাগবে না। যদি দুইটা ভার্সনে হয় এবং দুইটাই আমি রাখতে চাই, মানে দুইটাই লাইভ রাখতে চাই, তখন আমি ক্যানোনিকাল ট্যাগ ইউজ করে গুগলকে জানাবো। আর যদি মানে দুইটা ভার্সনে অ্যাভেলেবেল, আমি ক্যানোনিকাল ট্যাগ দিতে চাচ্ছি না, সেক্ষেত্রে একটা থেকে 301 রিডাইরেক্ট করে আমরা আর একটারে দিয়ে দিতে পারবো। যদিও এটা আপনারা পরে আরো 301 বা যে সকল রিডাইরেকশন গুলো আছে এগুলো পরে আপনাদেরকে আরো বুঝাই দেবো ডিটেলস। এখন জাস্ট মাথায় রাখেন, যদি একটা ওয়েবসাইটের একটা ভার্সনে অ্যাভেলেবল দুইটা থাকে, রাখেন কেন স্যার? এইটা আসলে দুইটা রাখতে চাই নাই কেউই, এটা হয়ে গেছে কোনো কারণে। হ্যাঁ, ধরেন যে এই যখন এই ঢাকা ফারিস্টের এইটা ফারিস্টগার্মেন্টসবিডি.কম এই ডোমেনটা কিনেছিল, তখন হয়তো এটা পছন্দ হয়েছিল তাদের, সেজন্য কিনছিল। কিন্তু পরে দেখলো যে না, ঢাকা ফারিস্ট হলে আমার আর কি আরো সুন্দর লাগে, আর একটু ছোট হয়েছে,
এই জন্য তখন এটাও কিনে নিছে, এখন এখন হলো দুইটাই আর কি অ্যাক্টিভ হয়ে আছে। স্যার ওদের সোর্স কোডে কি দেওয়া আছে ডিরেকশন? না আপনার ঢাকা ফায়ার স্টের যেটা এইটা আর কি আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রোডাকশনের কাজগুলো আমরা করি, আমরা আসলে এই ঢাকা ফায়ার স্টের কাজও করতেছি। এখানে আর কি এখনো এটা রিডাইরেকশন বা ক্যানোনিক্যাল ট্যাগ কোনোটাই দেওয়া হয় নাই। ক্রিয়েটিভ আইডিটা ক্যানোনিক্যাল ট্যাগ দেয়া আছে, লাস্ট ক্লাস ওইটা স্যার আপনাদের দেখিয়েছিলাম। দেখিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখিয়েছিলেন আপনারা। আসলে হলো আমরা যে ঢাকা ফাইসে যেটা এটা আর কি ক্যানোনিক্যাল ট্যাগ না দিয়ে একবারে এই কেউ যদি ফারিস্ট গার্মেন্টস বিডিতে যায় 301 করে আপনার হলো এই যে ঢাকা ফারিস্টের পেজে সেট করে দিব, মানে অটোমেটিক্যালি এই ওয়েবসাইটে গেলেও আমার এই এই লিংকে চলে আসবে। এটা এখন আর কি কাজ চলতেছে, যার জন্য এখনো হয়নি। হ্যাঁ, আমি মনে হয় আপনাদের এবার ক্লিয়ার করে বুঝাতে পারছি যে আসলে আর এখন আপনারা যে সকল ওয়েবসাইট গুলো কিনবেন, এখন যেটা কিনবেন আর কি, ধরেন ওই যে আপনার একজন ভাই কিনছে আপনার আহ, শাহজাহান ভাই, উনি আর কি ওয়েবসাইটটা দেখলাম অলরেডি পেইড একটা কিনে ফেলছেন। হ্যাঁ, আমরা যখন এই পেইড ওয়েবসাইট কিনবো তখন আর কি ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করব তখন আর কি আমরা সেট করে দিতে পারবো আমার ডাব্লিউ ভার্সনে থাকবে নাকি নন ডাব্লিউ ভার্সনে থাকবে, এইচটিটিপি এ থাকবে নাকি এইচটিটিপিএস এ থাকবে। হ্যাঁ, সো আমাদের ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নাই, আমাদের ব্যক্তিগত ওয়েবসাইট গুলা ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নাই। স্যার বা স্যার মানে একটা ওয়েবসাইট তৈরি করতে গিয়ে আমি এরকম করা যায় না যে ওয়ার্ডপ্রেস থেকে আমি কাজটা করলাম কিছুটা, তারপরে পরে কনভার্ট করে লাইভে নিয়ে আসলে, ওরকম কোনো ব্যবস্থা নেই না? মানে আপনি আর কি অফলাইনে করে এইটা আবার হ্যাঁ আপনার একটা ডোমেইন লাইভ, কিনে তখন লাইভ ওয়েবসাইটে দিবেন। হ্যাঁ হ্যাঁ সেরকম করা যায় হ্যাঁ কি? হ্যাঁ, এটাও করা যাবে। আপনি জাস্ট এখান থেকে টোটাল সিস্টেমটা ব্যাকআপ করবেন এবং হ্যাঁ হ্যাঁ আপনার লাইভ ওয়েবসাইটে যেয়ে আপনার ওইটা ইয়ে করে দিবেন, করা যাবে। রিস্টোর করে দিবেন। এটাও দেখাই দিব, কোনো সমস্যা নেই। এটার আর কি পরে ক্লাস আছে। হ্যাঁ, এখন আর কি আপনাদের জাস্ট বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে আর কি যত টেকনিক্যাল প্রবলেম গুলা ফেস মানে করতেছেন এখন বা করবেন ফিউচারে, নিয়ার ফিউচার, এগুলো আর কি তাহলে কিন্তু এখনই সলভ করে ফেলতে পারবো, মানে আপনাদের আমাদের জানালে আমরা আর কি আপনাদের হেল্প করতে পারবো, যার জন্য বেশি বেশি প্র্যাকটিস করাটা দরকার। আচ্ছা, এখন তাহলে আমি স্লাইডটা চেঞ্জ করি, আমার মেইন ক্লাসের স্লাইডে চলে যাই। লাস্ট ক্লাসে আমরা আর কি মাল্টিপল H1 পর্যন্ত দেখেছিলাম, মানে H1 ট্যাগ গুলো আমরা কিভাবে জি জি। আইডেন্টিফাই করব এবং এটা কি আমরা গাইডলাইনে কিভাবে বায়ারকে ইয়ে করবো আর কি, বায়ারকে জানাবো যে তোমার এটা H1 থাকতে হবে এবং এটাকে H2 করে দাও। আচ্ছা, এরপর হলো এডিটোরিয়াল স্ট্রেংথ। হ্যাঁ, এইটা আর কি কিছু কিছু পেজে আপনার কন্টেন্ট অনেক সময় যে আমরা লো ওয়ার্ড কাউন্ট নামে একটা, যখন আপনারা অডিট করবেন তখন দেখবেন যে লো ওয়ার্ড কাউন্ট নামে একটা কিছু 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 আসে, স্ক্রিমিং ফগ, তারপরে বাদ বাকি যে সকল অডিট করার যে সকল ফ্রি প্লাগ ইন বা মানে ফ্রি সফটওয়্যার বা ওয়েব বেস সফটওয়্যার যেগুলো আছে এগুলোতে। হ্যাঁ, এইটা আর কি যখন দেখবেন তখন জাস্ট ওই পেজটা এই যে এখন এখন যে বলে দিছি ডিজিটাল মার্কেটিং পেজটা লিখে দিছি, তখন আর কি সেই পেজটা লিখবেন, লেখার পরে বলে দেবেন যে তোমার এটাতে লো ওয়ার্ড কাউন্ট আছে, তুমি আর কি আরো কিছু কন্টেন্ট অ্যাড করো। হ্যাঁ, সেম এই এডিটোরিয়াল স্ট্রেংথ আর আপনার পেজ উইথ থিঙ্ক কন্টেন্টস এই দুটোই সেম। এইটা হলো জাস্ট আপনার এটা হলো পোস্টের ক্ষেত্রে বলা হয় আর এটা হলো পেজের ক্ষেত্রে বলা হয়। এখানে যদিও আমরা একই পেজটাই দিয়ে দিছে, এটা কোনো সমস্যা না। মানে আপনার যদি লো ওয়ার্ড কাউন্ট ইস্যু থাকে ওয়েবসাইটে তখন আর কি জাস্ট আপনার বায়ারকে বলবেন যে তোমার এই পেজটাতে বা এই পোস্টটাতে তোমার আরো কিছু কন্টেন্ট দেয়া দরকার, আর সেই কন্টেন্ট গুলোর ভিতরে কিন্তু অবশ্যই আমার কিওয়ার্ডটা থাকতে হবে। যদি সরি, আমি একটা মিস্টেক করে ফেলছি, এডিটোরিয়াল স্ট্রেংথে আপনার কিওয়ার্ডের যদি কন্টেন্টে না থাকে, হ্যাঁ, কিওয়ার্ডটা যদি কন্টেন্টে না থাকে তখন আর কি আমরা বলবো যে তোমার এই পেজের কন্টেন্টে এই কিওয়ার্ডটা অ্যাভেলেবেল না, তুমি 2 থেকে 250 ওয়ার্ডের একটা একটু কন্টেন্ট লেখো যেটার ভিতরে এই কিওয়ার্ডটা ফোকাস কিওয়ার্ড হিসেবে রাখো। আর পেজ উইথ থিঙ্ক কন্টেন্টে আমার ধরেন কিওয়ার্ড আছে কিন্তু মানে আপনার লো ওয়ার্ড কাউন্ট করতেছে, সেক্ষেত্রে বলবো যে আরো কিছু কন্টেন্ট অ্যাড করো, সেখানে আমাকে আর ওই যে ডিজিটাল মার্কেটিংটা ফোকাস না রাখলেও চলবে। এবার হলো ইমেজ অল্টার ট্যাগ। স্যার কতদিনে পেজ? হ্যাঁ, এটা তো গতদিনে দেখাই দিছি, এটা আর কি পরের সেকশনে আছে, সমস্যা নাই। এখন ল্যান্ডিং পেজ, কিছু কিছু ওয়েবসাইটে আপনার দেখবেন যে আপনার
মানে আপনার ইয়ে রয়েছে, মানে উনি সার্ভিস প্রোভাইড করে, মানে একটা পেজ ক্রিয়েট করে রাখছে কিন্তু কোনো কন্টেন্ট দেয়নি। যেমন এই যে কিছুক্ষণ আগে শাহজাহান ভাই আর কি একটা পেজ দেখায় ওপেন করেছিল, যেটা আর কি পেজ ক্রিয়েট করছে, কন্টেন্ট কন্টেন্ট নাই। এরকম যদি কোনো পেজ থাকে তখন আর কি বলবেন যে এই কিওয়ার্ডের জন্য তুমি একটা ল্যান্ডিং পেজ বলো বানাও। অথবা আপনি যখন বায়ারকে রিকোয়েস্ট মানে বায়ারকে যখন আপনার প্রপোজাল কিওয়ার্ড রিসার্চটা পাঠাচ্ছেন, কিওয়ার্ড রিসার্চের ফাইলটা পাঠাচ্ছেন, আপনার বায়ার আপনার একটা কিওয়ার্ড সিলেক্ট করছে, ধরেন সেই কিওয়ার্ডটার কোনো পেজ ওয়েবসাইটে নাই, ওনার ওয়েবসাইটে ওই কিওয়ার্ড রিলেটেড কোনো ইনফরমেশন নাই, সেক্ষেত্রে আর কি বলবেন যে এই কিওয়ার্ডের জন্য একটা তুমি ল্যান্ডিং পেজ বা একটা পেজ ক্রিয়েট করো, সেই পেজটার আর কি তুমি 500 থেকে 700 ওয়ার্ডের একটা কন্টেন্ট ইয়ে করো, অ্যাড করো। ঠিক আছে? মানে যদি এমন কোনো পেজ পান যেটাতে আর কি কোনো কন্টেন্টই নাই, অথবা বায়ার যদি আপনাকে বলে যে একটা কিওয়ার্ড সিলেক্ট করে দিছে, যে সিলেক্টর কোনো মানে যে কিওয়ার্ডটার কোনো পেজ নাই তার ওয়েবসাইটে, মানে সে একটা কিওয়ার্ড সিলেক্ট করলো, তুমি এটা আমাকে র্যাঙ্কে না দাও, কিন্তু ওই কিওয়ার্ড রিলেটেড কোনো পেজ তার ওয়েবসাইটে নাই, সেই ক্ষেত্রে বলবেন যে তুমি একটা পেজ ক্রিয়েট করো এই রিলেটেড। আর তখন আর কি তাকে বলবেন যে তুমি এই রিলেটেড একটা পেজ ক্রিয়েট করো আর 500 থেকে 700 ওয়ার্ডের একটা কন্টেন্ট দাও। আর রোবট টেক্সট তো দেখাই দিলাম। এখন রোবট টেক্সটে আমরা আর কি কোনটা কোনটা রাখবো আর কোনটা কোনটা রাখবো না, নর্মালি আমি যদি আমার ইয়েতে চলে যাই, দেখেন যদি robots.txt লিখি, এখানে আসছে, এখানে কিন্তু এই যে ডিজালো ডিএম ট্রেনিং তারপর ডাব্লিউপি অ্যাডমিন এটা দেয়া রয়েছে, হ্যাঁ। আবার অ্যালো দেয়া রয়েছে ডিএম ট্রেনিং ডাব্লিউপি অ্যাডমিন অ্যাডমিন এটা। কিন্তু এই এখানে আসলে কোন কথাটা থাকতে পারে, কোন কথাটা রাখতে পারি, হ্যাঁ, এইটার কিন্তু একটা লিস্ট আছে, ওইটা আমি আপনাদের দিয়ে দিব। মানে আমি ধরেন যে আমার একটা পেজ যেটাকে আর কি আমি ডিসঅ্যালাউ করতে চাচ্ছি, ধরেন আমার আমার যে ওয়েবসাইটটা রাখবো, আমি যাই, ধরেন যে আমার হোম পেজটা আমি ইন্ডেক্সে দেবো, কিন্তু গ্রাফিক্স ডিজাইনের পেজটা আমি ইন্ডেক্স করতে চাচ্ছি না, তখন তাহলে কি করব? তখন এই গ্রাফিক ডিজাইনের কোর্সটাতে যাই, এখানে কপি করলাম এইটুকু, কপি করার পরে আমি ড্যাশবোর্ডে চলে যাই একবার। এবার ইওস্টেসিও টুলস, যেখানে আর কি রোবট টিএক্সটি টা আছে, ফাইল এডিটরে যাব, এখানে যে ডিজেলো আছে না, এই ডিজেলো পরে একটা ইন্টার দিয়ে আপনার এইটা প্রথমে দিলেন, এই ডিজেলো এটাও আর কি, সরি কপি হবে, এইটাও আমি ডিজেলো করে দিলাম, হ্যাঁ, ডিজেলো দুইটা ইউআরএল দিলাম, দিয়ে যদি আমি সেভ চেঞ্জ করি, আর আমার এখানে যদি রিলোডে দেখেন এটা চলে আসছে ডিজেলো, এই পেজটাও এখন তাহলে গুগলের যখন গুগল বট আমার ওয়েবসাইটকে ইন্ডেক্স করার জন্য আসবে, তখন কিন্তু এই কমান্ড দেখে সে আর কি এই পেজটাও সে ইয়ে করবে না, ইন্ডেক্স করবে না। এই পেজটা আগে দেওয়া ছিল এবং সাথে সাথে এইটা। এখন এইটার একটা লিস্ট আছে, যে লিস্ট আপনাকে আমি দিয়ে দিব কোন কোন পেজগুলো আসলে ইন্ডেক্স করা দরকার। নর্মালি সার্ভিস প্রোভাইড করবো যে সকল পেজের মাধ্যমে আর যে সকল পোস্টের মাধ্যমে, সেগুলো তো অবশ্যই ইন্ডেক্স করতে হবে। তো কিছু কিছু আছে, তখন ধরেন যেমন যে অ্যাডমিন প্যানেল, যেটা ডাব্লিউপি অ্যাডমিন, আমার লগ ইন ইউআরএল, এটা তো আর গুগলকে জানানোর দরকার নাই, তুমি এটা ইন্ডেক্স করো, তাই না? এটা তো গুগলের ইন্ডেক্স করে রাখার দরকার নেই। সো আমরা এরকম কিছু কিছু পয়েন্ট আর কি ডিসঅ্যালাউ করে দিব, সেটার একটা লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দিব। বুঝতে পারতেছেন সবাই? জি। আচ্ছা ঠিক আছে, একটু রেসপন্স করবেন, না হলে মনে হয় যে আমি এক একাই কথা বলতেছি। আচ্ছা, না তা তো অবশ্যই। এইচটিএমএল সাইট ম্যাপটা তো কি অবশ্যই জানেন আপনারা সবাই, আশা করি অডিট করার সময় অবশ্যই স্যার আপনাদের দেখাইছে এইচটিএমএল সাইট ম্যাপটা কি। আচ্ছা, নেটের প্রবলেম হচ্ছে, উনি সম্ভবত আউট হয়ে গেলেন। আচ্ছা, এইচটিএমএল সাইট ম্যাপটা হলো যে আপনার ওয়েবসাইটের যে সকল পেজ আছে সবগুলোর একটা লিস্ট, যেটা আর কি ইউজারদের জন্য, যারা আপনার ওয়েবসাইটে যাবে, ধরেন কোনো আপনার ওয়েবসাইটটা অনেক বেশি পেজ আছে, সহজে খুঁজে পাচ্ছে না সে তার যে পেজটাতে যাওয়া দরকার,
ধরেন যে আমার এটা হলো জেনারেল মানুষের জন্য। হ্যাঁ জেনারেল মানুষের জন্য এইটা আর কি। তাহলে আমরা কিভাবে এই এইচটিএমএল সাইট ম্যাপটা বানাতে পারি? কারণ এখানে যেটা আছে আমি এটুকু এখন রিমুভ করে দেই। এখন আমি আমার ওয়েবসাইটে চলে যাই। আমার ওয়েবসাইটে আছে হোম, অ্যাবাউট আস, ট্রেনিং। ট্রেনিং এর আন্ডারে আছে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং। তাহলে আমি হোম পেজটাকে কপি করে নিলাম। এখন আমি আবার স্লাইডে চলে যাই। এখন এখানে প্রথমে জাস্ট হোমটা লিখবেন, তারপর কি এটাকে সিলেক্ট করে আপনার যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম এইটাকে হাইপার লিঙ্ক করবেন। আমার একটা অংশ গেল, তারপরে ইন্টার দেই। দেওয়ার পরে এরপরে কি আছে অ্যাবাউট আস পেজ। তাহলে আমরা আবার অ্যাবাউট আস পেজটাতে যাই। অ্যাবাউট আস পেজ টোটালটা কপি করি। এখানে তাই লিখবো অ্যাবাউট আস। জাস্ট এটাকে আবার ধরে হাইপার লিঙ্ক করে দিব অ্যাবাউট আস এর লিঙ্কটাকে দিয়ে। দেখেন এই যে অ্যাবাউট আস এর জন্য অ্যাবাউট আস এর লিঙ্কটা দিব। পরে আবার এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এখন আছে আমার ট্রেনিং। ট্রেনিং পেজটাতে যাই, কপি করি। ট্রেনিং পেজটাতে যাই, ট্রেনিং পেজটা থেকে কপি করি টোটাল ইউআরএলটা। এখানে ট্রেনিং লিখি তাহলে ট্রেনিং কে জাস্ট ধরে আবার হাইপারলিংক করে দেই। এখন এইগুলা তো আমার টোটাল একই পেজে মানে আপনার মেনুতে ছিল। এখন পরের যেগুলা ট্রেনিং এর আন্ডারে কিন্তু যেগুলো আছে আবার সাব মেনু আকারে আছে কিছু, তাই না? এটার জন্য জাস্ট একটু সরাই দিবেন। সরাই দিয়ে এর নিচে তাহলে আমার কি আছে সেটা আমি কপি করে নিয়ে আসি। এবার ট্রেনিং এর ভিতরে কি আছে গ্রাফিক্স ডিজাইন আছে। গ্রাফিক্স ডিজাইনের ইউআরএলটা কপি করি, আবার চলে যাই। এখানে তাহলে গ্রাফিক ডিজাইন লিখি। গ্রাফিক ডিজাইনটা কপি করে আপনার ইয়ে করে জাস্ট হাইপারলিংক করে দেই। পরে এখানে বেশি চলে গেছে একটু, টোটালটা সিলেক্ট হয়ে যাওয়ার কারণে। এভাবে একটা একটা করে পেজ আপনাকে বের করতে হবে। মানে একটা ওয়েবসাইটে যখন কাজ পাবেন আপনারা, তখন প্রতিটা পেজে এভাবে একটা একটা করে পেজে যাবেন, যাওয়ার পরে এভাবে একটা একটা করে অ্যাড করতে হবে, ঠিক আছে? এরকম করে অ্যাড করে আপনার এরপরে ওয়েব ডেভেলপমেন্ট, তারপর ডিজিটাল মার্কেটিং, তিনটার সাবমেনুটা কমপ্লিট হলো। তারপর আবার এই অ্যালাইনমেন্টে ফিরে যাবেন। এরকম যে একটা লিস্ট বানাবেন, বানানোর পরে জাস্ট এই ফাইলটা ওনাকে যে এখানে লেখা আছে দেখেন, ক্রিয়েট এইচটিএমএল পেজ এন্ড দ্য পেজ ইউআরএল শুড বি এত, মানে এইচটিএমএল সাইট ম্যাপ নামে একটা পেজ ক্রিয়েট করতে বলবেন। বলার পরে আপনার যে সকল আপনি যেটা পাঠাইছেন বলবেন যে এইটা টোটালি ওখানে সেট করে দিতে। মানে এরকম করে অ্যালাইনমেন্টেই একইভাবে জাস্ট কপি করে পেস্ট করে দিলে কিন্তু হয়ে যাবে, দিয়ে আপডেট করে দিবে। এইটুকুই জাস্ট এইচটিএমএল সাইট ম্যাপ ক্রিয়েটের কাজ। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা ঠিক আছে। জাস্ট শুধু অ্যালাইনমেন্টটা দেখবেন যে আপনার যেটা আর কি মেন মেনুতে আছে সেটা মানে ফন্টেই আছে মেনুর, সেগুলোকে এক লাইনে রাখবেন আর বাকি সাব মেনুগুলা এরকম করে একটু ছড়াই দিবেন। স্যার এই জায়গায় একটা কোশ্চেন আছিল। জি বলেন। আরে সেটা হচ্ছে আমার যে ওয়ার্ড, এই ওয়ার্ডটা আছে না মাইক্রোসফট ওয়ার্ড, এই যে আপনি লেখছেন না নর্মাল লেখাগুলা, আমি হ্যাঁ যখন হ্যাঁ, লেখি না, তো তখন লেখলে কি হয় ওই সাইডে স্যার একটা শ্যাডোর মতো মানে ব্যাকগ্রাউন্ড, হোয়াইটের মতো শ্যাডো শ্যাডো একটা ব্যাকগ্রাউন্ড হয় এরকম, এটার কালার কারণ কি এখানে একটা স্যার? কালার চলে যায়, মানে এরকম জি জি এরকম এরকম হয়ে যায়। জি জি। আচ্ছা এটা দেখেন রাইট, এই যে আমি ইয়ে করে আপনার এই যে এখান থেকে দেখেন কালার যেটা দেওয়া আছে, হ্যাঁ টেক্সট হাইলাইট কালার, এইটাকে এটা নো কালার করে দিবেন। নো কালার না? হ্যাঁ নো কালার ওকে করে চলে যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা এইচটিএমএল সাইট ম্যাপ তো আপনাদের দেখাই দিলাম আমি গতদিন। আর আপনার ইয়োস্ট ইনস্টল করলে এইচটিএমএল সাইট ম্যাপ হয়ে যাবে, সো এটা নিয়ে কোনো সমস্যা নাই।
আর এই যে কাস্টম 404 পেজ, হ্যাঁ, এইটা আর কি যদি আপনার কোনো ওয়েবসাইটে ঢোকার পরে যদি দেখেন যে কাস্টম 404 পেজ নেই, কাস্টম 404 পেজ কিভাবে চেক করবেন আপনারা? চেক করার জন্য ইউআরএল এর পিছনে আপনার ইচ্ছা মতো কিছু একটা লিখে দেন। আমি ইয়ে করি, শেয়ার করি স্ক্রিনটা। দেখেন এই যে আমার এইটা ইয়ে আছে, জাস্ট আমি পিছনে যদি আরো কিছু উল্টাপাল্টা লিখে দিই, আমার তো এই নামে কোনো ইউআরএল নাই, তাই না? এটা দেওয়ার পরে যদি এই ইউআরএল এ থাকে তাহলে আমার কাস্টম, মানে এখানে দেখাচ্ছে ওপস দ্যাট পেজ ক্যান বি ফাউন্ড, কিন্তু দেখেন ইউআরএল কিন্তু চেঞ্জ হয়নি, হ্যাঁ, ইউআরএল কিন্তু এরকমই রয়ে গেছে। এখন যদি আমি যখন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট পেজে যাই, ধরেন এর পিছনে যে স্ল্যাশ দিয়ে কিছু একটা লিখি, আচ্ছা এইটা তো দেয়া নেই এখন পর্যন্ত, এটাও কাজ চলতেছে। ক্রিয়েটিভ ক্লিপিং পাথের ওয়েবসাইটটাতে যাই, দেখেন ক্লিপিং পাথের ওয়েবসাইটের পিছনে যদি আমি স্ল্যাশ দিয়ে কোনো কিছু লিখে দেই, তাহলে দেখেন যে 404 পেজ নামে একটা পেজ আছে, সেই পেজে রিডাইরেক্ট করতেছে। হ্যাঁ, এরকম একটা, স্টাইলগুলো কি নিজেরাই গ্রাফিক হ্যাঁ ডিজাইনের মধ্যে করে? হ্যাঁ এটা আসলে ওনারা ইয়ে করে। এখন এই যে ঢাকা ফারিস্টের পেজেও একটা অ্যাড করা হয়েছে, এটা আরো সুন্দর দেখতে। আমি যদি উল্টা পাল্টা দেই তাহলে যে পেজ নট ফাউন্ড আছে স্যার 404, এটাই তো কাস্টম 404। হ্যাঁ হ্যাঁ এটা কাস্টম 404। হ্যাঁ এটা জাস্ট আপনাকে কিছুই করতে হবে না, আপনি তো ডেভেলপার না, আপনি তো এটা বানাবেন না। হ্যাঁ, এটা জাস্ট আপনি লিখে দিবেন যে তোমার ওয়েবসাইটে কাস্টম 404 পেজ নাই। জি স্যার, এগুলা দেখছি অডিটে। হ্যাঁ, স্যার আমরা করতে পারবো না, না? এটা আসলে করতে পারবেন না তা না, আপনি যদি নিজে একটা এলিমেন্টর বা অন্য যে সকল পেজ বিল্ডার গুলো আছে, এইগুলার ক্লাস আছে পরে, হ্যাঁ, ওইগুলা আর কি পেইড ভার্সন দিয়ে করা যায়। ওইটা আর কি দেখায় দেওয়ার চেষ্টা করবো আমরা লাস্টের দিকে, মানে পরবর্তী ক্লাসে যখন আমরা অ্যাফিলিয়েটেড ক্লাসগুলো শুরু করবো আর কি। হ্যাঁ, অ্যাফিলিয়েটে যখন নিজের ওয়েবসাইটের কাজ করবেন তখন ওটাও দেখা দেওয়া হবে। তবে যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন তখন জাস্ট বলবেন যে তোমার পেজ 404 পেজ নাই, তুমি একটা 404 পেজ ক্রিয়েট করো। ঠিক আছে। আচ্ছা এই যে স্ট্রাকচার ডাটার যে ইয়েটা, এইটা আমি একটু পরে দেখাচ্ছি। এখন যে ব্রোকেন লিঙ্কের প্রবলেম গুলো চলে যায়। হ্যাঁ, যে ব্রোকেন লিঙ্ক, উই হ্যাভ ফাউন্ড 130 ব্রোকেন লিঙ্কস ইন ইউর ওয়েবসাইট, এটা বলে দিবেন। আর আপনার যে ব্রোকেন লিঙ্কের লিস্ট আপনি বের করছেন সেটা আর কি আপনার ওনাকে দিয়ে দিবেন যে তোমার ওয়েবসাইটে এতগুলো ব্রোকেন লিঙ্ক ছিল, আর এই হলো তোমার লিস্ট ব্রোকেন লিঙ্কের। আর ব্রোকেন লিঙ্ক তো কিভাবে বের করতে হবে এটা দেখছেনই অডিটের ইয়েতে। জি জি, এজেন্সি অ্যানালাইটিক। সেম ব্রোকেন লিঙ্ক আর ব্রোকেন ইমেল দুইটাই সেম, আপনার ওখানে জাস্ট বলে দিবেন যে তোমার এই লিস্ট গুলা তোমার ব্রোকেন ইমেজে, এই লিস্ট তোমার ব্রোকেন লিঙ্কের, জাস্ট এটুকু বললে তারপরে ওনাকে জানাই দিতে হবে আর কি। হ্যাঁ, স্যার একটু দেখান না, মানে ব্রোকেন লিঙ্কেরটা একটু দেখান স্যার। হ্যাঁ আচ্ছা, এখন যেহেতু আমার কাছে কোনো ব্রোকেন লিঙ্কের লিস্ট নাই, তারপর আমি একটু চেষ্টা করি দেখানোর। ক্লিপিং পাথের ওয়েবসাইটে কিছু ব্রোকেন লিঙ্ক ছিল, তা আমি একটু ট্রাই করি যে ওগুলো এখন আছে কিনা ফিক্স করা হয়েছে। আচ্ছা, ক্লিপিং পাথের ব্লগের ভিতরে কিছু ব্রোকেন লিঙ্ক আছে, ব্লগটা তো চেঞ্জ করে দিয়েছি। ব্লগ ওয়ার্ডপ্রেস ব্লগ ছিল একটা। আচ্ছা, এটা আসলে আমি এখন আপনাদের দেখাইতে পারতেছি না, কারণ আমার কাছে কোনো ব্রোকেন লিংক নাই। আপনারা যখন কোনো ওয়েবসাইটের অডিট আমি বলে দিই তাহলেই বুঝতে পারবেন আশা করি। তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে তো অবশ্যই দেখাই দেবো, সমস্যা নেই। কোনো ওয়েবসাইটের যদি আপনার দেখেন যে একটা ইউআরএল যেটা আর কি কাজ করতেছে না, অডিট করার সময় তো এগুলো আপনারা বের করার জন্য আপনার স্ক্রিমিং ফগ বা অন্য যে সকল অডিটের টুলস গুলো আমরা ইউজ করি ওইটার মাধ্যমে ব্রোকেন লিঙ্ক আপনারা পাবেন। হ্যাঁ, জাস্ট ওইটা আপনার ম্যানুয়ালি চেক করবেন আসলে ওটা ব্রোকেন লিঙ্ক কিনা, কারণ অনেক সময় অনেক টুল গুলা যেহেতু এগুলো ফ্রি টুল, ভুল ভাল রেজাল্ট আসে। হ্যাঁ, ওই লিঙ্ক গুলো একটা লিস্ট বানাবেন আপনার এক্সেলে, জাস্ট আপনার ব্রোকেন লিঙ্কের একটা লিস্ট বানাবেন যে এইগুলো তোমার ব্রোকেন লিঙ্ক। ধরেন আমি একটা এক্সেলে স্লাইড নিয়ে নিই, তাহলে আরো সুবিধা হবে আপনাদের দেখাতে। স্যার এজেন্সি অ্যানালিটিক্যালে ডিটেল চলে আসে না লিস্টগুলো? হ্যাঁ, এজেন্সি অ্যানালিটিকের মাধ্যমে যখন অডিট করবেন তখন আর কি আপনার এটার মধ্যে একটা লিস্ট চলে আসে।
হ্যাঁ হ্যাঁ, লিস্ট ব্রোকেন লিংকের আপনি ওখানে ডিরেক্টলি ডাউনলোডই করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড করা। হ্যাঁ, জাস্ট তারপর ধরুন যেখানে ডাউনলোড করলে আপনার যেখানে ব্রোকেন লিংকের এরকম আসবে, জাস্ট এরকম লিখবেন। এক্সেল একটা শিট। এরকম একটা নিলেন, নেওয়ার পরে জাস্ট একটু এটা বড় করে দেই যাতে একটু দেখতে ভালো লাগে। ব্যাকগ্রাউন্ডটা কালার করে দিলাম। তারপরে জাস্ট এখানে আপনার যে ব্রোকেন লিংক আপনি যেগুলো পাইছেন জাস্ট একটা একটা করে বসাই দেন। এখানে একটা একটা করে বসাই সেভ করে দিবেন। সেভ করে দিয়ে আপনার জাস্ট ফাইলটা ওনাকে পাঠিয়ে দিবেন। আর যতগুলা লিস্ট আপনি ধরেন যে যদি 50টা ইউআরএল খুঁজে পান, ব্রোকেন লিংকের 50টা ইউআরএল খুঁজে পেয়েছেন, ওইটা আর কি আপনার এই যে এখানে লিখবেন যে we have found 15 broken links in your site, please check the attached file। আপনি যে ফাইলটাতে আপনার লিস্টটা রাখছেন সেই ফাইলটা এর সাথে অ্যাটাচ করে দিবেন। ব্যাস, সেম ভাবে ব্রোকেন ইমেজেরও একই। ঠিক আছে। আর আমাদের কিন্তু সবুজ স্যার এরকম একটা এক্সেল এর টেমপ্লেট দিয়েছে এলো অডিটের পরে আচ্ছা যে আচ্ছা, রিপোর্ট সেন্ড করার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওটা হলো চেক লিস্ট। আপনার ওই যে চেক লিস্টটা আপনার হলো যে মেজর প্রবলেম গুলো আছে জাস্ট ওইগুলো আপনাকে ওখানে দিছে। ওটা চেক লিস্ট তো পাঠাবেন আপনার কিওয়ার্ড রিসার্চের সাথে, চেক লিস্টটা পাঠিয়ে দেই আমরা নরমালি। হ্যাঁ, তারপরে যদি বায়ার আপনাকে ব্যাক করে, আপনার সাথে যদি পুনরায় কমিউনিকেশন করে, তখন আপনি গাইডলাইন পাঠাবেন। মানে আপনি জাস্ট প্রথমে তো বলতেছেন যে তোমার ওয়েবসাইটে এই যে এখানে কথা যদি বলি, তোমার ওয়েবসাইটে 130টা ব্রোকেন লিংক আছে, কিন্তু কোন 130টা ব্রোকেন লিংক সেটা তো আপনি বলতেছেন না চেক লিস্ট, তাই রাইট না? রাইট স্যার। হ্যাঁ, এই গাইডলাইন আপনি আর কি এই হ্যাঁ হ্যাঁ গাইডলাইন আর কি আপনি বলবেন যে তোমার ওয়েবসাইটে যে ব্রোকেন লিংক আছে এই হলো তার 130টা ব্রোকেন লিংকের ইউআরএল। আর সেম ব্রোকেন ইমেজ কিন্তু সেম। আর ব্রোকেন লিংক তো মানে এটা মানে মানে এটা মানে কোনো কাজের না, তাই না? না, এখন আসলে হয় কি আপনার ব্রোকেন লিংক মানে অনেক এটা ক্ষেত্রেই হতে এটাই পারে। কি? হ্যাঁ, অনেক কারণেই হতে পারে। ধরেন যে একটা ইউআরএল চেঞ্জ হয়েছে কিন্তু ইউআরএলটা আসলে পেজটা আছে কিন্তু আগে যে ইউআরএলটা ছিল সেই ইউআরএলটা তো এখন নেই, অন্য আরেকটা ইউআরএল চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার কিছু কিছু জায়গা তো আমরা ওয়েবসাইটের আর কি ধরেন যে অনেক সময় একটা কথাকে যেভাবে হাইপার লিঙ্ক করা দেখালাম এর আগে প্রথম ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন 2 তে, যে কোনো কথাকে আমরা লিঙ্ক আপ করবো কিভাবে। ধরেন যে কোথাও এরকম একটা লিঙ্ক আপ করা ছিল আপনার আগের ইউআরএলটা হাইপার লিঙ্ক করা ছিল, কিন্তু সেটা তো চেঞ্জ করেন নাই আপনি, তখন আর কি ওইটা কিন্তু ব্রোকেন লিঙ্ক দেখাবে। আগের কথাটা চেঞ্জ করে নতুন কথা লেখার পরে ধরেন ধরেন যে আমার এইটা আমার ওয়েবসাইটে, দেখুন ধরেন যে এটা আমার ওয়েবসাইট, আমি এই কথাটাকে আপনার লিঙ্ক করছি এখানে হাইপার লিঙ্ক করে আমি একটা ইউআরএল সেট করে রাখছিলাম। হ্যাঁ, একটা ইউআরএলটা আমি সেভ করে রাখছি, কিন্তু পরবর্তীতে আমার ওই ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে। মানে ওই ইউআরএলটা যে নামে ছিল সেই নামে স্ল্যাক চেঞ্জ করার কারণে ওই ইউআরএলটা ওই নামে আর নাই। তখন তো আমি এখান থেকে যতক্ষণ না ম্যানুয়ালি চেঞ্জ করবো ততক্ষণ তো এখানে এরকমই থাকবে, আর তখন আর কি ওইটাকে ব্রোকেন লিঙ্ক হিসাবে দেখাবে। আচ্ছা, আমি যখন ওই নামটা চেঞ্জ করে অন্য নাম লিখবো ওইখানে ওই নাম লিখতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আর কি এখানে ইউআরএল যেটা চেঞ্জ হয়ে যাবে সেটাও এখানেও সেই ইউআরএল নতুন ইউআরএলটা দিতে হবে আর কি, দিলে আপনার ব্রোকেন লিঙ্কের ইস্যু কিন্তু ফিক্স হয়ে যাবে। আচ্ছা, এখন গুগল মাই বিজনেস যেটা সেটা হলো জাস্ট আপনার সার্চ তো বের করা দেখাইছে কিভাবে গুগল মাই বিজনেস দেখবেন। এটা জাস্ট দেখে দিবেন যে স্যার হ্যালো। হ্যাঁ বলেন স্যার, এই ব্রোকেন লিংক গুলো ফাইনালি কি করতে হবে? ডিলিট করে দিতে হবে না এটা রাখতে হবে না এটা মেরামত করতে হবে? এইটা হলো আসলে আপনার প্রয়োজনের উপর। হ্যাঁ, আপনার ওয়েবসাইটের যদি ধরেন যে কোনো সার্ভিস দিতেন আগে কিন্তু এখন আর সার্ভিসটা দিচ্ছেন না, পেজটাও রিমুভ করে দিচ্ছেন, তখন কিন্তু ওই লিঙ্কটাও আমাকে রিমুভ করে দেয় বেটার, কারণ ওই রিলেটেড সার্ভিস আমি আর প্রোভাইড করতেছি না। কিন্তু যদি আমার আর কি সার্ভিস দিচ্ছি কিন্তু ইউআরএলটাই শুধু চেঞ্জ হচ্ছে, তখন আর কি ইউআরএলটা ফিক্স করতে হবে, চেঞ্জ করে দিতে হবে। মানে এটা পরবর্তীতে কাজে লাগতে পারে স্যার এই ব্রোকেন লিংকটা? আমি বুঝতে পারি না আসলে কাজে লিখতে পারে বলতে অডিটের ক্ষেত্রে কাজে লাগবে কিনা সেটা। আচ্ছা, আপনি আর কি যখন একটা ক্লায়েন্টের ওয়েবসাইট অডিট করে কিছু ব্রোকেন লিংক পাবেন, হ্যাঁ, পাওয়ার পরে জাস্ট হলো আপনি যদি প্রথমে যখন প্রপোজাল পাঠাচ্ছেন প্রপোজালে যদি আপনার হলো ব্রোকেন লিংকের লিস্টটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার আর কাজ দিবে না, কারণ ও তো ব্রোকেন লিংকের লিস্ট পেয়ে গেছে, তাই না? সেক্ষেত্রে আপনি জাস্ট মানে যে আপনার ব্রোকেন লিংক আছে কিন্তু কোনটা আছে সেটা বলা। হ্যাঁ 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 রাইট, আমি ওকে বলবো তোমার ওয়েবসাইটে এতগুলা ব্রোকেন লিংক আছে কিন্তু কোনগুলো আসলে ব্রোকেন লিংক সেগুলো বলবো না। স্যার আমাদের ওইটা মনে মেনু মানে মানে সরাসরি দেখাই দিলে ভালো হবে, ব্রোকেন লিংকটা আজকে না পারেন অন্যদিন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আর কি রেখে দিলে ভালো হবে। হ্যাঁ আমি সমস্যা নাই, নেক্সট ক্লাসে দেখাই দিব।
স্যার যেটা বলছি, যদি আমি আমার বায়ারকে বলি যে ব্রোকেন লিংক আছে, উনি সাপোজ টু আমাকে কি বলতে পারে, এগুলো ডিলিট করে দাও না রিমুভ করে দাও না অথবা এখন ফিক্স এখন করে দাও, ধরেন, এরকম হ্যাঁ উনি উনি এখানে ওই আমাকে যে কি বলবে? এখানে আপনার ওই যে প্রথমে শাহজাহান ভাই সম্ভবত বলেছিল যে আমরা কি শুধু ওয়ার্ডপ্রেসেরই কাজ করবো নাকি অন্য ল্যাঙ্গুয়েজের কাজও করবো। হ্যাঁ, এইটা হলো আপনার এখন আমি বলেই দিই, তাহলে পরবর্তীতে আপনার কনফিউশন তো দূর হয়ে যাবে। ধরেন আমরা তো আসলে ডিজিটাল মার্কেটার, আমরা তো ওয়েব ডেভেলপার না। হ্যাঁ, জি স্যার। জি। সেক্ষেত্রে কেউ যদি ওয়ার্ডপ্রেস কোনো ওয়েবসাইট, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসের বেসিকটা শিখে রাখতেছি, আর হুম, হুম। আপনার যদি অবশ্যই যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। যদি আপনাকে ক্লায়েন্ট বলে যে আমার এইগুলো ঠিক করে দাও, তখন তো আপনি ইজিলি ঠিক করতে পারতেছেন। আর যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কোনো ক্লায়েন্ট যদি বলে যে আচ্ছা তুমি ব্রোকেন লিঙ্কগুলো ঠিক করে দাও, তখন তো জাস্ট আপনি চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু অন্য কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তো আপনার জাস্ট আপনার গাইডলাইনটাই পাঠাবো যে তোমার ব্রোকেন লিঙ্ক এগুলো আছে, এইগুলা লিঙ্ক। কারণ আমরা তো ডেভেলপার না, আমরা তো আর ওকে। পিএইচপি বা অন্য লারাভেল এই সকল ল্যাঙ্গুয়েজ তো জানি না। যদি জি আপনি জি জি। জানেন তাহলে তো সমস্যা নাই, কিন্তু ম্যাক্সিমাম তো আমরা জানবো না, কারণ আমরা তো ডিজিটাল মার্কেটার। আর সেক্ষেত্রে ওইটা জি স্যার। করতে যাওয়া তো একটা রিস্কি, হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ, উল্টা একটা উল্টাপাল্টা ডট হলে টোটাল বেশি কম সাইট, হইলে সাইড নষ্ট সাইট হয়ে যাবে। ভেঙে যাবে, সাইট টোটাল ভেঙে যাবে। জি স্যার, বুঝতে পেরেছি আমরা ব্যাপারটা। যে ল্যাঙ্গুয়েজে কাজ করতেছি এটা কি ল্যাঙ্গুয়েজ স্যার? হ্যাঁ, মানে কি ওয়েবসাইটে আমরা তো ওয়ার্ডপ্রেসের কাজ ওয়ার্ডপ্রেস, এটা করতেছি, আচ্ছা ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস। এটা ওয়ার্ডপ্রেস এটা ল্যাঙ্গুয়েজ। এটা সিএমএস। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস সিএমএস এবং জুমলা বা অন্যান্য যে সকল সিএমএস আছে সেগুলো আসলে মোস্ট আমরা পপুলার যে আর কি। যেটা করতেছি এটার নামটা বললে ভালো। এটা ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের আচ্ছা। আমরা বেসিক যেগুলো আমরা ওয়ার্ডপ্রেসের যেগুলো করতে পারি সেগুলোর জন্য আর কি দেখাচ্ছি। আর বাকি বাকি যারা আছে মানে ওয়ার্ডপ্রেস ধরেন ম্যাক্সিমাম এখন মনে হয় প্রায় 36%, হ্যাঁ 36%-এর মতো লাস্ট দেখেছিলাম। মানে টোটাল যে সকল ওয়েবসাইট আছে তার 36%ই ওয়ার্ডপ্রেসের উপর বেস করে কাজ মানে চলতেছে এখন। হ্যাঁ, মানে হিউজ একটা অ্যামাউন্ট। সেহেতু আপনার ওয়ার্ডপ্রেসের কাজ আপনারা মোটামুটি ভালোই পাবেন আশা করা যায়। তবে যদি আপনার অন্য কোনো ল্যাঙ্গুয়েজের কাজ আসে সেক্ষেত্রে জাস্ট আমরা গাইডলাইন প্রোভাইড করবো। আমরা ইরোর ফিক্সের কাজে যাব না, যে তোমার ইরোর কোথায় কোথায় আছে সেটা দেখাই দিব, কিন্তু ইরোর ফিক্স করা আর কি তখন একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা যদি কিছুটা ভুল করি, একটা কমা বা একটা দাঁড়িয়ে যদি ভুল করি তাহলে আপনার টোটাল ওয়েবসাইট ভেঙে যেতে পারে। সো আমরা জাস্ট এখন ওয়ার্ডপ্রেসের কাজগুলোর দিকেই ফোকাস করবো। হ্যাঁ, আর অন্য যে সকল ওয়েবসাইট গুলো আসবে তার জন্য গাইডলাইন দিয়ে দিব যে তোমরা এইগুলো ঠিক করো। জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, যে মোবাইল ফ্রেন্ডলি কিনা, আমার ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি কিনা এটা কি আমরা চেক করতে পারি? জি স্যার, এটা তো গুগলের একটা ইয়ে আছে। জি ভাইয়া, দেখাচ্ছে, আমাদের দেখানো হয়েছে এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর নতুন করে দেখানোর কিছু নাই। এখন আপনার যদি আপনি একটা ক্লায়েন্টের কাজ পান, তার ওয়েবসাইট যদি মোবাইল ফ্রেন্ডলি হয় তাহলে জাস্ট লিখলেন যে ইওর ওয়েবসাইট ইজ মোবাইল ফ্রেন্ডলি, ব্যাস, কাজ তো আর নাই আমার। যদি মোবাইল ফ্রেন্ডলি না হয় তাহলে ওইটার একটা স্ক্রিনশট উঠাবে। মানে আমরা যেখানে সার্চ করি না, যে আমি একটু দেখাই দিই তাহলে সুবিধা হবে। একটু বের করে নিই। স্যার ভুলে যাই কেন স্যার? আসলে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি শেয়ার করতে ভুলে গেছি। আচ্ছা, মোবাইল ফ্রেন্ডলি টেস্ট নামে সার্চ করলে আপনার এই যে প্রথমে search.google.com যেটা ইউআরএলটা আসে, এখানে জাস্ট ঢুকবেন। ঢোকার পরে ধরেন যে আমি ঢাকা, এটাই কপি করি, পারিস গার্মেন্টস এর এটা দিব। দেওয়ার পরে টেস্ট, এটা সরি আমি কোনটা কপি করছি, জাস্ট এটা দিব। তারপর টেস্ট ইউআরএল করলে আপনার টেস্ট শুরু হয়ে যাবে। যদি মোবাইল ফ্রেন্ডলি হয় তাহলে তো এখানে দেখাই দিবে, আর যদি না হয় জাস্ট যেটুকু আর কি লেখা আছে যে ইওর ওয়েবসাইট ইজ নট মোবাইল, নট এ মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট, ওইটার জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে ওখানে আপনার ওই আমাদের ওয়ার্ড ফাইলটাতে অ্যাড করে দিতে হবে। স্যার ওইখানে দেখতেছি মোবাইল ফ্রেন্ডলি, আর আর কি কি আছে ওটার মধ্যে? কোনটার ভিতরে? যে মোবাইল ফ্রেন্ডলি বললেন ওইটা একটা, আর 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 কি কোনো কোনো কিছু আছে? টেস্ট করার, হ্যাঁ আরো আছে। আপনার পেজ স্পিড ইনসাইট নামে একটা আছে, যেটার মাধ্যমে আমরা ওয়েবসাইটের লোডিং স্পিডটা টেস্ট করব। ওইটাও দেখাবো এখনই, কোনো সমস্যা নেই। না, ওটা আমাদের দেখিয়েছে, লোডিং স্পিড টেস্ট, তারপর মোবাইল ফ্রেন্ড, এগুলো ও দেখানো আচ্ছা, মানে হয়েছে। মোবাইল ফ্রেন্ডলি ওটা টেস্ট, দেখিয়েছে। মোবাইল ফ্রেন্ডলি চেক করার জন্য অন্য কোনো ওয়েবসাইট আছে কিনা সেটা জিজ্ঞেস করতেছেন কি? যে এটাও জি। আচ্ছা,
একটা আর কি আপনার গুগলে সার্চ করলে আর অনেকগুলাই পাবেন, তবে এইটা যেহেতু গুগলের প্রপার্টি এবং গুগলকে নিয়েই আমরা কাজ করতেছি, সো এখানকারটাই সব থেকে পারফেক্ট রেজাল্ট। হ্যাঁ, আপনি এইটাই ইয়ে করবেন। যদি গুগলে না দেখায় যে তোমার ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি না, তোমার যদি গুগলে দেখায় তাহলে এটাই ঠিক। আর অন্য জায়গার কথা ভুলে যান আর কি। হ্যাঁ, মানে যেহেতু গুগলের সাথে আমার কাজ, গুগল যেটা দেখায় সেটাই আমরা ঠিক ধরে নিব। জাস্ট মোবাইল যে ফ্রেন্ডলি মানে তো হচ্ছে স্যার যে মোবাইলের যে ভার্সন গুলো, হ্যাঁ হ্যাঁ কিছু কিছু, এটা কি বোঝাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ আমরা কিছু কিছু ওয়েবসাইট কিন্তু আগে ছিল, ধরেন যে প্রথম আলো টালো যে আগে আর কি, অনেক আগে, এখন তো এখন মোবাইল ফ্রেন্ডলি সব ওয়েবসাইট গুলা। আগে কিছু কিছু ছিল যেগুলো আর কি আপনার মোবাইলে ওপেন করলে জুম ডেস্কটপের করে করে মতো। দেখা লাগতো, জুম করে করে দেখতে হতো। আচ্ছা। মানে ডেস্কটপ পেজে ওপেন হইতো কিন্তু জুম করে করে আমাদের দেখতে হতো। এরকম কি দেখছেন আপনারা কখনো মোবাইলে ওপেন করে কিছু ওয়েবসাইট? রাইট, হয়তো ওইগুলো আর কি দেখলাম মোবাইল আমি। ফ্রেন্ডলি না। হ্যাঁ, এটা অনেক আগে ছিল, এখন ম্যাক্সিমাম ওয়েবসাইট গুলো মোবাইল ফ্রেন্ডলি, কারণ আর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যে থিম, ম্যাক্সিমাম থিমই মোবাইল ফ্রেন্ডলি। হ্যাঁ, আর যেহেতু এখন মোবাইল দিয়েই সব, মানে সব না, ম্যাক্সিমাম আপনার ইউজার কিন্তু মোবাইল দিয়ে গুগলে সার্চ করে, যার জন্য আর কি মোবাইল ফ্রেন্ডলিনেস একটা বড় ফ্যাক্টর 95% এখন। মনে হয় মোবাইল। হ্যাঁ হ্যাঁ, অনেক বেশি সার্চ হয় মোবাইল দিয়ে, যার জন্য এই মোবাইল ফ্রেন্ডলি টেস্ট মানে ওয়েবসাইট এখন আর কি একটা র্যাঙ্কিং ফ্যাক্টর গুগলে র্যাঙ্ক করার জন্য এটাও আর কি মেনটেন করতে হয়। আচ্ছা, অনেকেই চলে স্যার যাচ্ছে আমার একটা নেটের প্রবলেমের কোশ্চেন, জন্য। আচ্ছা বলেন। আমরা যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা হচ্ছে ইয়ে করছি, মানে সবকিছু করছি, এইটাও তো একজন ডেভেলপার হচ্ছে এই থিমটা বানাইছে, ঠিক না? এটা কিরকম? হ্যাঁ 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 হ্যাঁ, আপনার নর্মালি ওয়ার্ডপ্রেসের ব্যাপারটা হলো আপনার কেউ একজন সবকিছু বানায় দিছে, কেউ একজন না, এক একজন ধরেন আপনার থিম ডেভেলপার থিম বানাইছে, প্লাগইন ডেভেলপার প্লাগইন বানাইছে, এবং সেগুলো আর কি আমরা এক একজনের কাছ থেকে এক একটা নিয়ে আমার ওয়েবসাইটে বসাচ্ছি। হ্যাঁ, আর কোডিং ওয়েবসাইট গুলোতে একজন ডেভেলপার আর কি, টোটালটাই ডেভেলপারই আপনার কোডের মাধ্যমে সব কাজগুলো করে। এখানেও কোড আছে, তবে এখানে আর কি আপনার কোড গুলো আর কি বিভিন্ন ডেভেলপার করে, এক একজন এক একটা ডেভেলপ করে, আমরা সেগুলো আর কি এক একজন থেকে সার্ভিস গুলো নিচ্ছি। আর বুঝতে এমনি পেরেছি। ওয়েবসাইট গুলোতে আর কি একজন ডেভেলপারই আর কি সবগুলাই ইমপ্লিমেন্ট করে কোড গুলা। জি স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, এবার আমরা ইয়েতে চলে যাই। আচ্ছা, মোবাইল ফ্রেন্ডলিনেস তো বুঝলেন, জাস্ট এখানে একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে যদি মোবাইল ফ্রেন্ডলিনেস না থাকে এখানে বসাই দিবেন। অ্যাটাচ ফাইল থেকে, ইনসার্টের যে অ্যাটাচ পিকচার থেকে আপনার এখানে একটা ফাইল স্ক্রিনশট আর কি দিয়ে দিবেন। এই যে এরকম করে দিয়ে রাখছে দেখেন। হ্যাঁ, এই ইউআরএলটা সহ দিবেন, এবং যাতে উনি আর কি ডিরেক্টলি টেস্ট করতে পারে তার জন্য এখানে যে ইউআরএলটাও দিয়ে দিবেন। আচ্ছা, এই যে পেজ স্পিড ইনসাইড, এটাও স্যার নাকি দেখাইছেন। যদি আপনার যেই স্পিডটা আপনি পাবেন জাস্ট এখানে লিখে দিবেন যে তোমার মোবাইলের জন্য এত স্পিড দেখাইছে আর ডেস্কটপের জন্য এত, আর এই লিংকে গেলে তুমি টোটাল ইনফরমেশনটা পাবা। আচ্ছা, জি বলেন। আচ্ছা ঠিক আছে, হয়তো একটু বোঝা যাচ্ছিল। আচ্ছা, আমার যখন কোনো ওয়েবসাইটের কাজ করব, হ্যাঁ। হ্যালো। জি বলেন। জি ভাই, ওই আমি একটা আমাদের যে কাজ দিয়েছিল, তো ওখানে আমি পেজের স্পিডের দেখেছিলাম। তো আমার মোবাইলের স্পিড আর ডেস্কটপের স্পিড দুইটা দেখার পরে ডেস্কটপে যে স্পিডটা ওটা খুব কম আসছিল। হ্যাঁ, তো ওইখানে তো কিছু কারণ দিছিল। তো আমরা মানে দেখা যাচ্ছে যে ব্রোকেন ইমেজ বা এই টাইপের কি মানে কিছু উল্লেখ করে দিছিল যে আপনার ইমেজ বড় বা একটা ওয়েবসাইটের লোডিং স্পিডটা অনেকগুলো ফ্যাক্টরের উপর কাজ করে। হ্যাঁ, কিভাবে আপনার মাপবো আমরা? পিকচারের যদি একটা ধরেন যে আপনার ওয়েবসাইটে আপনি ভিডিও দিয়ে রাখছেন আপনার হোম পেজে, বা আপনার যে পেজের স্পিডটা মাপতেছেন, এক্ষেত্রে কিন্তু ভিডিও লোড হতে একটা হিউজ টাইম লাগে, সেখানে একটা স্পিডের বেশি লাগার সম্ভাবনা আছে। তারপর আমরা যে সকল প্লাগইন ইউজ করি এগুলো আর কি প্লাগইনের জন্য অনেক সময়, মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্লাগইনের জন্য স্পিডের সমস্যা হয়। এরকম আর কি অনেকগুলো ফ্যাক্টর আছে। হ্যাঁ, আপনার এগুলো আর কি, যেহেতু আমরা ডেভেলপার না, এখানেও একই কথা, এটাও আর কি জাস্ট জানাই দেবেন যে তোমার ওয়েবসাইটের স্পিডটা কম, এবং আমরা এটা স্পিড কিন্তু কি চোখের আন্দাজে মাপবো নাকি মাপার কোনো আমাদের সলিউশন এইটাই যে আমরা জাস্ট ওদের ইনফর্ম করব। হ্যাঁ হ্যাঁ আমরা জাস্ট ওদেরকে ইনফর্ম করব। হ্যাঁ,
আর যখন অ্যাফিলিয়েটের মানে আমরা ক্লাসগুলো করব অ্যাফিলিয়েট, তখন আমার নিজের ওয়েবসাইট, তখন তো স্পিডের প্রবলেমটা ক্লায়েন্টের আমার জানা লাগতেছে না, আমার নিজেকেই ফিক্স করতে হবে। তখন আর কি আপনাদেরকে কিছু কোড দিয়ে দেওয়া হবে, যে কোডগুলা বসাইলে আপনার যদি আপনার ইয়েতে বসাই আমরা, আমার কোডিং এর যে সেকশনটা থাকবে ওয়েবসাইটের ভিতরে, মানে আমার ওইটা বলে হলো htdocs, হ্যাঁ htdocs যেটা ফাইলটা আছে ওর ভিতরে আর কি এই কোডগুলো বসানো দেখাই দেওয়া হবে। ওইগুলো বসালে কিছুটা স্পিড বাড়ে, মানে হালকা একটু হলেও বাড়ে। আর আসলে ওই যে যদি আমরা যদি আমার হোস্টিংটাও খারাপ হয়, যদি ধরেন একদম একদম লো কোয়ালিটির হোস্টিং আমরা কিনছি, তখনও কিন্তু স্পিড কমে যেতে পারে। মানে লোডিং স্পিডটা অনেকগুলো ফ্যাক্টরের উপর কাজ করে আপনার, সেজন্য আর কি আমরা জাস্ট এখন ওদেরকে জানাই দিব যে তোমার ওয়েবসাইটে লোডিং স্পিডটা কম, এটা তুমি যেভাবে পারো বাড়াও। স্যার স্পিড মাপার কোনো সিস্টেম আছে নাকি, না চোখের আন্দাজে মানে দেখার পরে কেন স্যার, এটা এই তো যে ছিল তো এই যে আমি আরেকবার আপনাকে দেখাই দিই। আপনার ক্লাস আপনারা কিন্তু ক্লাস ভিডিওটা দেখেন আর প্র্যাকটিস করেন, হ্যাঁ, না হলে কিন্তু আসলে আপনারাই লুজার হবেন দিন শেষে। আচ্ছা ওমর ভাই এগুলো তো আপনার আরো মাসখানেক আগে দেখাচ্ছে। আচ্ছা তাহলে থাক স্যার, লাগবে না। আচ্ছা সমস্যা নাই, আমি দেখাই দিই না না আরেকবার। আপনি এখানে যে এই একটু ওয়েবসাইটে জানতে চান। যাবেন, যাওয়ার পরে আপনার মানে গুগলে লিখে সার্চ করবে যে পেজ স্পিড ইনসাইট, লিখলে প্রথমে যেটা আসবে সেটাতে যাবেন, যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন, এখানে জাস্ট ইউআরএলটা দিয়ে অ্যানালাইজ করলে হবে। এর সাথে আরেকটা আছে জিটি ম্যাট্রিক্স, তবে দেখাই দিই আপনাদের জিটি ম্যাট্রিক্স থেকে সার্চ করলে বানানে কি ভুল গেছে, এটা এখানেও আমরা আর কি ওয়েবসাইটের স্পিড দেখতে পাই, যদিও এটা আর কি থার্ড পার্টি। আমরা আর কি এটাই যদি কপি করে দেখেন, এই যে এখানে যে গুগল দেখাচ্ছে এই ওয়েবসাইটের মোবাইল লোডিং স্পিড হলো 24 আর ডেস্কটপের জন্য 55। আর জিটি ম্যাট্রিক্স এর যে যদি দেন এখানে আর কি ওভারঅল দেখাবে, মোবাইল বা ডেস্কটপ এরকম কোনো কিছু মেনশন স্পিড করে কি দেয় না। 100 হলে ভালো নাকি এইটা আসলে 100 হলে যে ভালো এটা না, স্যার তবে আপনার এইগুলা ডিটেলস 90 এর দেখাইছে, উপরে থাকতে বারবার হবে? দেখাইছে, এইগুলা নিয়ে আবার কোশ্চেন বারবার করতেছে, সময় নষ্ট হইতেছে আমাদের শুধু আচ্ছা শুধু। আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নাই। আহ, আসলে আমাদের ক্লাস তো আজকে শেষ, সো এটা দেখালে এখন প্রবলেম নেই, হ্যাঁ। আচ্ছা এখানে আপনি এরকম করে দেখতে পারবেন, আপনার আসলে ক্লাস ভিডিওটা দেখেন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আর কি আমাকে জানান, আমি তখন আর একবার দেখাই দেবো। আচ্ছা এইটুক পর্যন্ত আমার গাইডলাইন শেষ। আমি এখানে একটা জিনিস স্কিপ করছি, সেটা হলো আপনার সরি স্ট্রাকচার ডাটা, এটা কোথায় গেল, স্ট্রাকচার ডাটা, হ্যাঁ। এখানে স্ট্রাকচার ডাটা ক্রিয়েট করার আপনার স্ট্রাকচার ডাটাটা কি আপনি এটা কি জানেন, এটা কি দেখাইছে স্যার? স্যার দেখাইছে অবশ্যই, ভুলে গেছি। আচ্ছা তাহলে আমি আর একবার দেখাই দিই। আসলে আপনার না না স্ট্রাকচার ডাটাটা দেখানো হয় না, ওটা আপনার ওই যে ব্লু কালারের মার্কিং করা ছিল। আচ্ছা ঠিক আছে, ওটা বলছিল পরে সলিউশনে ধরেন দেখাবে যে একবার। আমি যদি ঢাকা ক্রিয়েটিভ আইটি লিখে গুগলে সার্চ করি, আইটি লিখে আমি গুগলে সার্চ করলাম, হ্যাঁ, দেখেন তো এই পাশে কিছু ইনফরমেশন দেখাচ্ছে কিনা। আমার কিওয়ার্ড সার্চটা ভুলে যান, এটা দরকার নাই আপাতত। এইখান থেকে দেখেন এই যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, তারপরে অ্যাড্রেস দেখাচ্ছে, কোথাও কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, তারপর ফোন নাম্বার, তারপরে দেখা যাচ্ছিল না। আচ্ছা এই ইনফরমেশন গুলো আসলে স্ট্রাকচার ডাটার মাধ্যমে আমরা ওয়েবসাইটে দিয়ে থাকি, মানে আমরা ওয়েবসাইটের ভিতরে কিছু কোড দিয়ে দিব, যেটা আর কি আপনার দেয়া থাকলে আপনার এই সার্চ ইঞ্জিন যেগুলো আছে তারা আর কি এরকম ইনফরমেশন গুলো এখানে তাদের এই মানে গুগল আর কি মেইনলি এখানে সেরকম শো করবে, হ্যাঁ। তো স্ট্রাকচার ডাটা ক্রিয়েট করার যে একটা, এটা আসলে ডেভেলপাররা ক্রিয়েট করে, এটা কোডিং, টোটালটাই কোডিং। কিন্তু আমরা যেহেতু ডেভেলপার না, কিন্তু তাই বলে তো আমরা কাজ চালায় যেতে হবে, আমরা তো আর কাজ ডেভেলপার না বলে তো আর বসে থাকতে পারি না। যার জন্য একটা ওয়েবসাইট আছে, ওখানে যে ইনফরমেশন গুলা দিলে আপনার স্ট্রাকচার ডাটা ক্রিয়েট হয়ে যায়, হ্যাঁ। কিন্তু ওয়েবসাইটটা আসলে আমার কাছে এখন মিসিং, আমি নেক্সট ক্লাসে আপনাদের এটা দেখাই দেব, ঠিক আছে। জাস্ট হলো ওইটা দিয়ে আপনার যে কোডটা ক্রিয়েট হবে আমার ইনফরমেশন গুলো দেওয়ার পরে, ওইটা সেভ করে আমাকে জাস্ট হলো বায়ারকে সেন্ড করে দিতে হবে। আর বলতে হবে যে আমি যে তোমার স্ট্রাকচার ডাটা ওয়েবসাইটের জন্য এটা ক্রিয়েট করছি, এটা তুমি জাস্ট আপলোড করে দাও তোমার ওয়েবসাইটে, হ্যাঁ। এইটা আসলে একটু আমাকে আমাকে মনে করা লাগবে না, সমস্যা না, আমি নিজে থেকেই আপনার নেক্সট ক্লাসে এটা আপনাদের দেখাই দেবো। এটা আর কি একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা আসলে আমি খুঁজে পাচ্ছি না, আমি কয়েকবার ট্রাই করছি আজকে কিন্তু ওইটা আর কি পাইনি।
মানে ওইখানে যে ইনফরমেশন গুলো দিলে টোটালি হয়ে যাবে, কোডটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, কারোর কি কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের রিলেটেড বা আগের কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার এই আমাদের ওই অডিটের সময় বা কিওয়ার্ড রিসার্চের সময় স্কিমা নামে একটা জিনিস আছে, দেখছিলাম স্কিমা ওই মার্কআপ, লিস্টের স্কিমা। হ্যাঁ, স্কিমা, হ্যাঁ এই জিনিসটা কি স্কিমা, স্যার, এটা যদি একটু হ্যাঁ বলতেন। স্কিমা মার্কআপ আর স্ট্রাকচার ডাটা কাইন্ড অফ সেম জিনিস। তবে স্ট্রাকচার ডাটা ডাটা যেটা, সেটা আমরা টোটাল ওয়েবসাইটের জন্য বসাচ্ছি। হ্যাঁ, মানে আমার ওয়েবসাইটের আমার বিজনেসটাকে সে রিপ্রেজেন্ট করতেছে। আর স্কিমা মার্কআপ যেটা, সেটা আমরা ইন্ডিভিজুয়াল পেজের জন্য বসাইতে পারি। স্কিমা মার্কআপ জিনিসটা দেখানোর জন্য আমি আর কি আপনাকে আবার গুগলে যাই। এই যে দেখেন, হ্যাঁ এই যেটা প্লে স্টোরের ইউআরএল, কিন্তু দেখেন এখানে কিন্তু কিছু জিনিস দেখাচ্ছে সেগুলো কিন্তু অন্য ওয়েবসাইটে নাই। দেখেন এই যে রেটিং দেখাচ্ছে এখানে, কতটা ভোট করছে, তারপরে এটা কি ফ্রি নাকি পেইড, জি জি, তারপরে বুঝতে পারছি। এখানে কিছু ইনফরমেশন দেখাচ্ছে। হ্যাঁ, আমি নেক্সট পেজে যাই দেখি আর কিছু আছে কিনা এরকম। আপনারা যদি ধরেন আইসক্রিম লিখে সার্চ করি, আইসক্রিম লিখে, সরি আইসক্রিম চলে গেছে, আইসক্রিম লিখে সার্চ করি, তাহলে এখানে দেখেন ইউটিউবের লিঙ্ক এগুলা। ইউটিউবের লিঙ্ক ছাড়া কি কোনো লিঙ্ক আসছে? আচ্ছা, আইসক্রিম, আইসক্রিম পার্লার ইন ঢাকা, এটা লিখে সার্চ করলে কি আসবে? দেখেন যে এখানে যে একটা ওয়েবসাইট আসছে, ট্রিপ অ্যাডভাইজার, তার নিচে দেখেন রেটিং দেখাচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন আর একটা দেখাচ্ছে, এটাও ট্রিপ অ্যাডভাইজারের। ফেসবুকের নিচে দেখেন যে রেটিং দেখাচ্ছে। এখন কিছু কিছু দেখবেন যে সাথে আপনার একটা ইউটিউবের গুলোর সাথে পিকচারও আসতেছে, কিন্তু কিছু কিছু ওয়েবসাইটেও দেখবেন যে আপনার এরকম পিকচার আসতেছে। মানে এগুলো ভিডিওর দেখাচ্ছে, কিন্তু কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন যে টোটালি আর কি পিকটার সাথে এবং অন্য ইনফরমেশন দেখাচ্ছে। এইটা আসলে আমরা স্কিমা মার্কআপের মতো করতে পারি। হ্যাঁ, স্কিমা মার্কআপ মাধ্যমে এটাকে সেট করে দিতে পারি যে আমার এই প্রোডাক্টটা কি গুগলকে জানাই দিতে পারি। আমার এই ধরেন একটা পেজ থাকলো আমার আইসক্রিম রিলেটেড, এইটা আর কি গুগল তো আর বুঝবে না যেটা আমার আইসক্রিমের পেজ নাকি অন্য কোনো পেজ। এইটা আর কি গুগলকে জানানোর মাধ্যমটা হলো স্কিমা মার্কআপ। আমরা ইন্ডিভিজুয়াল পেজকে স্কিমা মার্কআপের মাধ্যমে জানাই করে যে গুগল এটা আমার আইসক্রিমের পেজ, এটা আমার হলো ফাস্ট ফুডের পেজ, এটা আমার আপনার কোনো চাইনিজ ফুডের পেজ। হ্যাঁ, এইটা আর কি আপনার স্কিমা মার্কআপের কাজ। এটাও আপনার যখন অ্যাফিলিয়েট করবো আমি ওটা দেখাই দিব, যদিও আমাদের কোর্স মডেলের ভিতর নাই, তবে আমি এটা দেখাই দিব, কোনো সমস্যা নেই। আপনার যে ইওস টেস্টে যেটা আমরা করছি, এটার মাধ্যমে আর কি স্কিমা মার্কআপ সেট করতে পারবেন আলাদা আলাদা। হ্যাঁ বলেন। গুগলকে যে ইনভাইট করা হয় ভিজিট করার জন্য, হ্যাঁ, ওইটার ওইটার মানে ফর্মুলাটা কি? এইটাও আপনাদের ক্লাস আছে। এটা হলো আপনার যখন আমরা সার্চ অ্যাডভান্স কনসোলের ক্লাস লেভেল, করব। অ্যাডভান্স লেভেলের না? হ্যাঁ, এটা আসলে এটা আরো অনেক পরে, অ্যাফিলিয়েট ক্লাসেরও পরে। আপনার যখন আমরা সার্চ কনসোলের ক্লাস করব, তখন আর কি সার্চ কনসোলে যায় আমাকে গুগলকে ইনভাইট করা যায় যে আমি একটা আমার ইউআরএলটা দিয়ে ওখানে অ্যাপ্লাই করা যায় যে তুমি আমার এই ইউআরএলটা ধরেন যে এইটা ইন্ডেক্স কি করছে পেইড? সবকিছু। না, এটা সার্চ কনসোল তো গুগল থেকে প্রোভাইড করবে, এটা পেইড। সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স, এগুলো হলো গুগলের প্রপার্টি, এবং এগুলা আর কি সব থেকে অ্যাকুরেট ইনফরমেশন দিবে, কিন্তু আপনার আর কি নিজের ওয়েবসাইট থাকতে হবে, আপনার এই লোকাল হোস্ট এগুলো আর কি সম্ভব না। হ্যাঁ, এটাও আপনাকে স্যার, টোটাল দেখা দেওয়া হবে। স্যার, জি বলেন। স্যার, আপনি যেটা বলছেন সেটা কি এইটা স্ট্রাকচারড ডাটা মার্কআপ, যেটা স্টার্ট, টেস্টিং টুল, টেস্টিং হ্যাঁ টুলে হ্যাঁ, ক্লিক করে ফার্স্ট টেস্ট অপশনে, করা যায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ টেস্টিং ফার্স্ট টুলে অপশনে যেতে হবে। এইটা আর কি টেস্ট করা যায়। তবে আমি তো আমার ওয়েবসাইটে যদি কোনো ইনফরমেশন না রাখি, তাহলে তো আর ওইটা দিয়ে আপনাকে টেস্টিং টুলে দেখাবে যে আপনার ওয়েবসাইট মানে কিছু কিছু দেখাবে যে আছে। ধরেন আমি যদি করি স্ট্রাকচার ডাটা টেস্টিং টুল, হয়ে গেল। স্যার একটা উদাহরণ দিয়েছিলেন, জেসন স্টেথম নামে একজন ভদ্রলোকের সার্চ দিয়ে হ্যাঁ হ্যাঁ, এই উনি আর কি, আমি ওইটা আর কি খুঁজছি আজকে, আর কি পাই নাই। আমি নেক্সট ক্লাস ওই ওইটা নামে, দেখাই দিব। ওই নাম দিয়ে সার্চ করতেছে। আচ্ছা, এখানে যদি আমার আর কি ধরেন ক্রিয়েটিভিটির পেজটা দিই, দিয়ে যদি সার্চ করি, তাহলে আমরা নর্মালি সব ওয়েবসাইটে দেখাবে যে কিছু কিছু ইনফরমেশন আছে, কিন্তু
The URL was not found next to domain name. Sorry, creative এর T তো বাদ দিয়ে দিছি। আসবে কেন? স্যার ওই লোকের নামটা দিলে কি পাওয়া যাবে? সার্চ দিলে ওটাই দেখি। ওইটা দিয়ে আমিও আর কি দেখেছিলাম, হ্যাঁ, কিন্তু আজকে কোনো কারণে আমি আর খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এই যে দেখেন, আমরা যখন ক্যাটাগরির ভিতরে আমার এখানে অনেক ইনফরমেশন কিন্তু দেয়া আছে, এগুলো আসতেছে। কিন্তু অন্য ওয়েবসাইট দিলেও দেখাবে যে স্ট্রাকচার ডাটা আছে, কিন্তু দেখাবে যে ক্যাটাগরি আছে ওয়েবসাইট। ওয়েবসাইট ক্যাটাগরি দেওয়ার ভিতরে জাস্ট খালি একটা দেবে ইউআরএল হিসাবে দেওয়া আছে, এই আপনার ইউআরএলটা। এরকম আর কি মিস ইনফরমেশন থাকবে, মানে মিসিং ইনফরমেশন থাকবে। প্রপারলি আর কি এই টোটাল ইনফরমেশন গুলো আমাকে দিতে হবে লোকাল বিজনেসের ক্ষেত্রে। কাস্টমাইজ করা নাই আর কি। হ্যাঁ, কাস্টমাইজ করে আমার ওই যে জেসন এলটিডি যেটা লিখে সার্চ করলে আসার কথা, ওইটা আর কি আমি দেখাই দিব নেক্সট ক্লাসে। ওইটা আর কি আপনার ওইখানে যে কোডিংটা সেটা শিখতে হবে স্যার বলে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে জাস্ট কোডিং এর কিছু নাই, ওইখানে জাস্ট আপনার কিছু বক্স আছে, ওইখানে ইনফরমেশন গুলো দিতে হবে, দিয়ে আপনার ইয়ে করলেই হয়ে যাবে। তারপরে জাস্ট ওই কোডটা কপি করে আপনার একটা টেক্সট ফাইলে আপনার সেন্ড করে দিলে হবে বায়ারকে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কি? স্যার নেক্সট ক্লাস কিসের উপর হবে? আচ্ছা, নেক্সট ক্লাসটা কিসের উপর হবে এটা আমি দাঁড়ান ইয়ে করি। কারণ আমি কোর্স মডিউলটা দেখতেছিলাম, বাট ওইটা আসলে হ্যাঁ, কোর্স মডিউলের ব্যাপারটা আসলে কি হয়েছে, হ্যাঁ, আচ্ছা, কোর্স মডিউলে সবকিছুই মোটামুটি ডিজাইন করাই আছে, কিন্তু এখানে হয় কি প্রবলেমটা, স্যার মাঝখানে ফাইবার গাইডলাইন মার্কেট প্লেস কি হ্যাঁ, বলে এখানে হাউ টু আপনাদের প্রমোট জন্য আসলে কোনটা দেয়া উচিত এরকম করে আর কি দেয়া হয়, কোনটা দিলে বেটার হবে এরকমই দেয়া হয়, হ্যাঁ। এরপরে আপনার ক্লাসটা হবে সম্ভবত হ্যাঁ, সম্ভবত না, গুগল মাই বিজনেস এর ক্লাস হবে। মাই বিজনেস এর ক্লাস নেওয়া হবে এরপরে আপনার লোকাল বিজনেসের ক্ষেত্রে কিন্তু মাই বিজনেসটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনার যদি গুগল ম্যাপে র্যাঙ্কে থাকতে চান তাহলে কিন্তু মাই বিজনেসটা লাগবে সার্ভিস রিলেটেড ওয়েবসাইট এর জন্য, বা এখন নরমালি বলা যায় ই কমার্স বা ফাস্ট ফুডের যে সকল, অনেকেই কিন্তু আপনার আমি আরেকটা জিনিস দেখাতে বুঝতে পারবেন সহজে। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে যদি আমি আবার সার্চ করি, আচ্ছা এখানে ক্রিয়েটিভ আইটি লিখতে হবে না, আইটি ইনস্টিটিউট। ক্রিয়েটিভ আইটি লিখলে আর কি একটা স্পেসিফিক হয়ে যাচ্ছে। দেখেন আইটি ইনস্টিটিউট লিখে যখন ইয়ে করছি, প্রথমে কিন্তু দেখেন যে অনেকগুলো ইনফরমেশন আসছে, যে ক্রিয়েটিভ আইটির একটা আসছে, রেক্স আইটি ইনস্টিটিউট আসছে, ডিজিটাল আইটি ইনস্টিটিউট আসছে। এইগুলো আর কি আপনার যদি আমরা মাই বিজনেসটাকে অপটিমাইজ করি, এইখানে আর কি আমার র্যাঙ্কে আসবে, মানে লোকাল যেটা আর কি লোকাল সার্চ করতে গুগল ম্যাপে আর কি র্যাঙ্কে আসবে, হ্যাঁ। এইটা আর কি নেক্সট ক্লাসে দেখানো হবে। স্যার এটা গুগল মাই বিজনেস এর ক্লাস তো একটাই নাকি? হ্যাঁ একটাই, এটা আপনার জাস্ট খুব একটা কিছু দেখানো নাই, অল্প কিছু দেখালে এটা স্যার মডিউলে আছে তো ক্লাস নাম্বার 44। এটা আসলে ওই যে বললাম যেটা আর কি আপনাদের জন্য যেটা বেটার। ওকে, সমস্যা নেই। তারপরে স্যার ওটার পরেই তো মনে হয় অ্যাফিলিয়েট শুরু করবেন না? অ্যাফিলিয়েট শুরু হবে মাই বিজনেসের পরে, আপনার গুগল আপডেট নামে একটা ক্লাস হবে, তারপরে আপনার অ্যাফিলিয়েট, মানে টোটাল এসইও ওকে ডেট ক্লোজ করে তারপরে আপনার অ্যাফিলিয়েটে চলে যাবো ইনশাআল্লাহ আমরা। ওকে স্যার, ওখানেই তো মানে সাজানো ছিল এরকম ভাবে যে অ্যাফিলিয়েট আগে, তারপর অফ পেজ, অন হ্যাঁ পেজ। হ্যাঁ। আচ্ছা, আপনারা ফাইবারে কাজ করতেছেন কে কে বর্তমানে? এটা বলতে বলতে কি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। ভাই একটা প্রবলেম হয়েছে ফাইবার, একটা কি প্রবলেম? ক্লায়েন্ট একটা কাজ দিয়েছিল, কিন্তু ওই কাজটা আসলে স্যার ফাইবারে অ্যাকাউন্ট খুলতে কিওয়ার্ড হইবে। রিসার্চের। আচ্ছা, হ্যালো, হ্যাঁ বলেন। কিওয়ার্ড রিসার্চের তো আমি হলো ওনাকে যে ফাইলটা দিয়েছি, তো উনি চাচ্ছিল হলো চাইনিজ দুইটা কিওয়ার্ড, যেটা হলো থাকবে আপনার র্যাঙ্কিং এ থাকবে, ভ্যালু থাকবে, এবং স্পেসিফিক টাউনের কথা বলেছিল, ঠিক আছে, যে লোকেশন যেখান থেকে যেটা র্যাঙ্ক হয়েছে। আচ্ছা, তো মানে ওইটা সার্চ ভলিউমও চাইতেছে। ওইটা কি আসলে কি চাইনিজ লোকের জন্য? অনেকে ওয়েবসাইটে কি চাইনিজ ল্যাঙ্গুয়েজ ছিল? না, উনি আমাকে একটা ইংলিশ দিয়েছিল, তো ওইটার হলো
8টা না রিজিয়ন, আমেরিকা, তারপর বিভিন্ন দেশের রিজিয়ন ছিল, তারপর চাইনিজ, জাপানও ছিল। তো উনি ম্যান্ডেটরি আমাকে বলছিল চায়নার এটা লোকেট করতে। এখানে তো আমি হলো এখন আমি এখানে যেটা একটা প্রবলেম হয়েছে যেটা আর কি, হ্যাঁ, চায়নায় কিন্তু গুগল সাপোর্ট করে না, গুগল কিন্তু ব্যান। আপনি হ্যাঁ, গুগলের জন্য কিওয়ার্ড রিসার্চ তো করতে পারবেন, কিন্তু চাইনিজের জন্য মানে চায়নায় তো আপনি তাহলে স্পেসিফিক চায়নার লোকেশনের জন্য গুগলে কোনো সার্ভিসই খুঁজে পাবেন না। তো আমি ওনাকে যতদূর সম্ভব দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি আসলে আমাকে লাস্টে যে মেসেজটা দিয়েছে যে যে লাস্টে যে মেসেজটা দিয়েছে যে স্পেসিফিক সিটি থেকে যে কোন এরিয়া থেকে চায়নার এটা র্যাঙ্ক হচ্ছে, ঠিক আছে। তো তারপরে তো এটা তো আর করা সম্ভব না। উনি শুভ উনি কি, স্যারকে বললাম, স্যার বললো যে হ্যাঁ, এটা এটা আসলে আপনার ব্যাড লাগ। আসলে চায়নার কাজ তো আপনার গুগলেই নাই, চায়নার আপনি কেমনে কাজ করবেন? হ্যাঁ আসলে তো এটা শুভ স্যার বললো যে এটা পেইড টুলস এর সম্ভব, কিন্তু আমাদের তো পেইড টুলস নেই। পেইড টুলস নাই, এটা আসলে পেইড টুলস এর মাধ্যমে আপনার আরো অনেক কিছু সম্ভব, কিন্তু আসলে কিন্তু এর সমস্যা জন্য নেই। আমি তো এটা ডেলিভারি করতে পারিনি, এটা ফার্স্ট কাজ ছিল আমার, ডেলিভারি করতে পারি নাই। তো এখন এটা তো প্রায় ক্যান্সেল হয়ে রিভিশনে গেছে। রেখে 10 দিনে সেও না, ক্যান্সেলও করে নাই সে। সে 10 দিনে আচ্ছা, এরকম ঝুলাই রাখছে আমাকে, অর্ডার অ্যাক্টিভ করে ঝুলাই রেখে দিচ্ছে কাজটা। এখন আমার তো এটা প্রথম কাজে আমার রেপুটেশন আপনি নষ্ট কি হচ্ছে আপনি কি সাইবারে। ডেলিভারি দিয়ে দিছেন? ডেলিভারি 2বার কারেকশন করে দিছি তাকে, 3বার দিছি, মানে সে লাস্ট পর্যায়ে যেটা বলছে সেটা আর দিতে পারিনি। বুঝতে পারছি। আহ, আসলে এই কি প্রবলেমটা বলার তো আমার, উনি তো এখন ঝুলাই রাখছে, উনি রিভিউ দেয় নাই, কিচ্ছু দেয় নাই। না, উনি রিভিউ দিবেও না, উনি রিভিউ দিলে তো কোনো সমস্যাই ছিল না আপনার। হ্যাঁ, আহ, সমস্যা নাই, আপনি আসলে একটু এবং সময় দেন ফেসবুকে, মানে সরি ফাইবারে আর একটু টাইম দেন, অনলাইনে থাকার চেষ্টা করেন, আল্লাহ রহম করলে আপনার ওর থেকে হয়তো বা ভালো এবং কাজ এই পাবেন। কাজটার কারণে ওনার এই কাজটার কারণে আমার সবগুলা গিগ, আমার 4টা গিগ আছে, 4টা গিগ র্যাঙ্ক থেকে কমে যাচ্ছে, ঠিক আছে। যখনই সবাই দেখছে যে একটা অ্যাক্টিভ রয়েছে, তারপর লেট হয়ে যাচ্ছে, সব র্যাঙ্ক কমে যাচ্ছে। আসলে স্যার ব্যাড লাগে। ফাইবার এর নতুন একটা ফিচার অ্যাড হয়েছে, গিগ প্রমোশন। হ্যাঁ এটা হ্যাঁ, এটা মনে আমি হয় শুনেছি। সম্ভবত যারা লেভেল 1 বা লেভেল 2 তাদের, বা উপরে লেভেল 1 এর উপরে যারা আছে তাদের জন্য। আমার একটা আইডি লেভেল 1 আছে, ওটাতে আমি ফিচারটা পাচ্ছি, বাট অন্যগুলা 2টা আইডি আছে আরো, ওই 2টাতে পাচ্ছি না। ওখানে $10 গিফট দিছে প্রমোশন করার জন্য। তো আমি ওইখানে প্রমোশনও রান করছি। কিন্তু স্যার এই কি বলে প্রমোশনটা যে কিভাবে করতেছে, একটা ক্লিক হয়েছে, তো ওখানে 56 আসলে এটা নিছে। আসলে এটা আসলে নতুন আসছে তো, এটার ব্যাপারে আমিও এখনো ভালোভাবে শুনছি এরকম আসছে, কিন্তু দেখি নাই আর কি। হ্যাঁ, আমি আর কি যদি আহ, ভালো ইনফরমেশন পাই ইয়েতে আপনাকে জানানোর চেষ্টা করবো। আচ্ছা ভাইয়া, ফাইবার থেকে, Yes, sir. ফাইবারে তো আপনার এই যে কাজ পাওয়া খুব চাপ, তো আপওয়ার্ক কেমন? আপওয়ার্কে কি মানে আপওয়ার্কে ভ্যারিয়েট আসলে কাজটা ছিল নাকি? আপওয়ার্কে কাজ পাওয়া, মানে কাজ এখন সব জায়গায় পাওয়া টাফ। তবে আপওয়ার্কে শুনি কাজ সহজে পাওয়া যায়, কিন্তু আপওয়ার্কের আপনার কি প্রফেশনাল না হলে আপনি আপওয়ার্কে ঠিকঠাক করে কাজ করতে পারবেন না। হ্যাঁ, আপনাকে আচ্ছা আচ্ছা। ফাইবারের যেরকম আপনি ইচ্ছা করলে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারতেছেন, কিন্তু আপনার আপওয়ার্কে যখন অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন কিন্তু আপনাকে অনেক সময় আর অ্যাপ্রুভই কি করবে না। ওদের সাথে অ্যাপ্রুভ করে না, তারপরে ওদের সাথে আর কি ডিরেক্ট কমিউনিকেট করা লাগে, এমনও শুনছি আমি। না, আমার ফাইবারে আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে, কিন্তু এখন ওই কাজ পাওয়ার ব্যাপারটা আমি এখনো কোনো কিছু সাবমিট করি নাই প্রপোজাল। আচ্ছা আচ্ছা। এখন এইগুলো তো পরে দেখানো হবে আমাদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, কিন্তু আমি এটা দেখা যাবে। বলছি যে ফাইবারে যেমন সেন্সিটিভ, আপওয়ার্ক তো এতটা সেন্সিটিভ না। আপওয়ার্কে আপনার তো যদি আপনি এসইও রিলেটেড কাজ করেন তাহলে আপনি কিন্তু ওয়েবসাইট থাকা লাগবে, এটা কিন্তু ম্যান্ডেটরি, বুঝছেন? ইভেন হয়তো বা ফাইবারেও এটা করে দিবে, মানে আপনার পোর্টফোলিওর জন্য। পোর্টফোলিও না, মানে আপনাকে বোঝাইতে হবে যে আসলে আপনি কাজটা পারেন। আপনার যদি নিজের একটা ওয়েবসাইট না থাকে তাহলে আপনি আরেকজনের কাজ কিভাবে করবেন? মেইন ফ্যাক্ট হলো এটা। ও আচ্ছা, মানে ওইগুলা আসলে তাদেরকে দেখাইতে হবে আমি এই ধরনের কাজ হ্যাঁ করেছি হ্যাঁ এই হ্যাঁ, টাইপের। মানে বলা যায় যে সেটাই বলছি যে পোর্টফোলিও রেস্ট্রিকশন টাইপের। বেশি। হ্যাঁ হ্যাঁ, রেস্ট্রিকশন বেশি। আচ্ছা, আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। হ্যাঁ, আবু সাইদ, আবু সাইদ আচ্ছা নাই, রায়হান বাদশা ইনি আর কি চলে গেছেন। বিপানন্দ দে, বিপানানন্দ দে আচ্ছা উনি নাই।
রবিউল আওয়াল রবি, ইনি সম্ভবত চলে গেছেন মেসেজ করে। শাহজাহান আহমেদ তো আছেন। ওমর আলী, ইয়েস স্যার। ফাইজা ই মাহমুদ, Yes, sir. আবু, আচ্ছা আচ্ছা আপনার নামটা আমি প্রতিদিনই মানে উচ্চারণ করতে যা ঝামেলায় পড়ে যাচ্ছি, সরি, এক্সট্রিমলি সরি। সাব্বির আহমেদ সায়েম, সাব্বির আহমেদ সায়েম, জাকারিয়া হাফিজ, কিন্তু ছিলেন সম্ভবত না, হ্যাঁ জাকারিয়া জাকারিয়া হাফিজ। ছিল তো মনে হয় না, এটার স্যার প্রবলেম। হ্যালো হ্যাঁ আছে আচ্ছা স্যার, আচ্ছা দিয়ে আচ্ছা, দেন। ঠিক আছে। সায়েদ ইকরামুল হক, সায়েদ ইকরামুল হক, আগ্রহদেব চক্রবর্তী, উনি তো আছেন। আশরাফুল ইসলাম আনমন, আশরাফুল ইসলাম আনমন, জয় কুমার মন্ডল, জয় কুমার Yes, sir. মন্ডল, আচ্ছা। রেজবানা Yes, খানম, sir. Present, sir. Yes, sir. এমডি আবিরুল ইসলাম, প্রেজেন্ট স্যার। এমডি বেল্লাল হোসেন, এমডি বেল্লাল হোসেন, আচ্ছা। শাহিন সুলতানা, আসি স্যার। ইয়েস স্যার। তাবাসসুম, Yes, sir. মেহেদি হাসান, মেহেদি হাসান, শারমিলা আকাশ, শামিলা এহসান, সরি, নাই, সানজিদা আক্তার, সানজিদা আক্তার, জাহিদুল আলম, ইয়েস স্যার। জাহিদুল আলম সায়েম, আচ্ছা। নাদিমুল ইসলাম, ইয়েস স্যার। নাহিদ শারমিন টুম্পা, নাহিদ শারমিন টুম্পা, আচ্ছা ভাই। 1 2 3 4 5 6 7 8 9 জন অ্যাবসেন্ট। আচ্ছা কারো কি বাদ পড়ছে? আচ্ছা, মনে হয় না বাদ পড়ছে, সেভ করে দিলাম। স্যার ইকরামুল হক মনে হয় আছে, ইকরামুল হক, দেখছিলাম। আচ্ছা আমি তো দিয়ে ফেলছি, এত সমস্যা নাই ওনাকে। ওটা আসলে আপনাদের অ্যাটেন্ডেন্সটা খুব একটা ফ্যাক্টর না, হ্যাঁ। আপনি যদি নিজেকে প্রমাণ করতে পারেন যে আপনি কাজ করতেছেন, ভালো করতেছেন, ফাইবারে কাজ করতেছেন, আর্নিং শুরু হয়েছে, সার্টিফিকেটের ক্ষেত্রে এটাই এনাফ। আপনার অ্যাটেন্ডেন্স কেউ দেখবে না, দেখবে যে আপনি কাজ করতেছেন কিনা। ভাইয়া তাহলে আমার কি হবে? আমার তো ফাইবার তো এটাতে কাজ পাবো না আশা না না করি। না না, এখন হলো আসল কথা যে ফাইবারই যে শুধু কাজ করলে আপনি সাকসেস হয়েছেন এরকম কিন্তু না। আপনি লোকাল কোনো ক্লায়েন্টের কাজ করতে পারেন, আপনি অ্যাফিলিয়েট করতে পারেন। আর আসল কথা আমি কিন্তু আমরা একটা যারা জিনিস করি খুব নাই আমাদের কি হবে? না, এইটা তো জাস্ট একটা কথা বললাম। আপনার ধরেন অ্যাটেন্ডেন্স আপনার ভালো আছে, আপনি বেশি অ্যাক্টিভ, তাহলে তো কোনো সমস্যা নাই। আপনি কিন্তু অ্যাটেন্ডেন্স নাই কিন্তু আপনি কাজ করতেছেন, তাহলেও কোনো সমস্যা নাই। আবার আপনার অ্যাটেন্ডেন্সও নাই, আপনার আহ, কাজও করতেছেন না কিন্তু পরীক্ষায় ভালো করতেছেন, এরকম আপনার কিছু কিছু দিক দেখবে। আর এখান থেকে একটা কথা মাথায় রাখেন, আপনারা কিন্তু যদি সাকসেসফুল না হন বা আপনাদেরকে যদি আপনারা কোয়ালিফিকেশনটা বুঝাইতে না পারেন, তাহলে কিন্তু এখান থেকে সার্টিফিকেট দিবেন। সবাই যে সার্টিফিকেট নিয়ে যেতে পারবেন এরকম কিন্তু কোনো স্যার ইয়ে নাই, ফাইনালি কি হবে? সুযোগ স্যার নাই। ফাইনালি কি পরীক্ষা হবে, যেটা আমরা একটা পরীক্ষা হ্যাঁ হ্যাঁ দিয়েছিলাম ওরকম টাইপের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইনালি আরেকটা পরীক্ষা হবে। মানে টোটাল নাকি জাস্ট? ওই পরীক্ষার উপর বেস করে টোটাল তো আমাদেরকে টোটাল দেওয়া টোটাল হবে সার্টিফিকেটটা। হ্যাঁ টোটাল, না ওইটাই তো বললাম, আপনি আপনার পরীক্ষায় ভালো করতেই পারেন তো এর মানে কিন্তু আপনাকে নিজেকে প্রমাণ করা হয়ে যাচ্ছে এরকম কোনো ব্যাপার কিন্তু না, হ্যাঁ। আর সার্টিফিকেটটা ইস্যু করে কিন্তু আপনার টোটাল একদম সিও স্যার, মানে সিও স্যার ইয়ে করে সার্টিফিকেট ইস্যু করবে। সিও স্যার দেখবে যে আসলে কোয়ালিফাই হয়েছে কিনা। কারণ একজন ধরেন ক্রিয়েটিভ আইটি 12 বছর ধরে কিন্তু এই প্রতিষ্ঠানটা 12 বছরের প্রতিষ্ঠান, নতুন প্রতিষ্ঠান না। এখন যদি সবাইকে সার্টিফিকেট দিয়ে দিত তাহলে হয়তো বা এই 12 বছরের যারা 6 বছর হয়তো টিকতে পারতো না। কিন্তু এখান থেকে যারা সার্টিফিকেট নিয়ে বেরোইছে তারা কিন্তু আসলে সার্টিফিকেট পাওয়ার যোগ্য, যার জন্য তারা সার্টিফিকেট পাইছে।
এবং যার জন্যই কিন্তু ক্রিয়েটিভ আইটির এত নাম ডাক, এখন এত সুনাম, 12 বছর ধরে একদম সফলতার সাথে কিন্তু চলতেছে। মানে এখান থেকে জাস্ট এইটুকু ইয়ে থাকেন যে আপনারা সবাই কিন্তু যদি আপনাদের কোয়ালিফিকেশন বুঝাইতে না পারেন তাহলে কিন্তু সার্টিফিকেট ইস্যু করবে না। আর আমি কিন্তু একটা জিনিস যেটা খেয়াল করতেছি যে আপনারা 2-3 জন কিন্তু খুব রেসপন্স করতেছেন ক্লাসে, বাকিরা কিন্তু মানে জাস্ট অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় ইয়েস স্যার বলতেছেন, আর কোনো কথা কিন্তু আমি শুনতেই পারতেছি না। এবং আচ্ছা স্যার, গ্রুপেও কোনো সমস্যা। আমরা যদি পেইড ওয়েবসাইট কিনি আমাদের খরচ কেমন হবে? আচ্ছা, পেইড ওয়েবসাইট নরমালি আপনার আপনার খরচ পড়বে, ধরেন ওটা আর কি দাম অনেক সময় ডিসকাউন্ট দেয়। নেমচিপ থেকে আমরা আর কি নরমালি নেমচিপই প্রিফার করি, কারণ এটা আর কি বেশ ভালো। নেমচিপের সার্ভিসটা ভালো, আপনার যে কোনো সময় আপনার কোনো সাইটের সমস্যা হলে ওদেরকে কন্ট্যাক্ট করলে ওরা রেসপন্স করে। হ্যাঁ, এর নাম কি স্যার? নেমচিপ। গত ক্লাসে সম্ভবত দেখাইছিলাম এসএসএল সার্টিফিকেট কেনার জন্য কোথায় যাবেন সেটা। হ্যাঁ হ্যাঁ দেখাইছেন, কিন্তু খরচটা কেমন হবে? খরচটা আসলে এটা আপনার টোটাল মনে হয় $25 মতো পড়বে, ডোমেইন, হোস্টিং এবং এসএসএল সার্টিফিকেট দিয়ে। হ্যাঁ, তবে মাঝে মাঝে ডিসকাউন্ট থাকে, ডিসকাউন্টে থাকলে আর কি অনেক সময় অর্ধেক দামেও কেনা যায়, অর্ধেক দামও কেনা যায়। আর যখন আপনারা অ্যাকাউন্ট ইয়ে করবেন, আপনি আপনি আপনাদেরকে একটা কোড দিয়ে দিব, নতুন অ্যাকাউন্টের জন্য একটা কোড আছে, ওই কোডটা দিলে 30% ডিসকাউন্ট পাওয়া যায়। ঠিক আছে, ঠিক আছে স্যার, আচ্ছা। কোড দিয়েন তাহলে আমাদের উপকার হবে। হ্যাঁ হ্যাঁ, স্যার যখন আমার একটা কিনবেন কোশ্চেন ছিল অবশ্যই। স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই যে আমি ফাইবার অ্যাকাউন্টটা ভেরিফাই নিচ্ছে আজকে করছি, আচ্ছা করার আচ্ছা, পর যাক, মানে গ্রুপগুলা কংগ্রেচুলেশন। ডিনার হয়ে গেছে। মানে কেন, তা তো হওয়ার কথা না। মানে রিমুভ হয়ে গেছে টোটাল, না পুশ হয়ে না গেছে? স্যার ডিনার হয়ে গেছে, মানে ডিনার হয়ে গেছে, অ্যাক্টিভে দেখায় না কিন্তু ডিনাইটে দেখায়। মানে আচ্ছা, আপনি আমাকে তাহলে ইয়ে করেন, একটু মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করেন। হ্যাঁ, আমি দেখলে বুঝতে পারবো। আর এখন তো যেহেতু ক্লাসে আছি, অ্যাকাউন্ট শেয়ার করার দরকার নেই, আপনি মেসেঞ্জারে আমার সাথে একটু যোগাযোগ করেন। হ্যাঁ, আরেকটা জিনিস জানতে চাই যে আমার তো ফাইবার অ্যাকাউন্ট একটা আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমার এই ল্যাপটপে। তো আমার কথা হচ্ছে যে আমি যদি নতুন অ্যাকাউন্ট চাই, আমি যদি আমার উইন্ডোজটা সেট আপ করি নতুন করে, আমি কি নতুন অ্যাকাউন্ট খুলতে পারবো? হ্যাঁ, আপনি উইন্ডোজ দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলেন, কোনো সমস্যা নেই। কিন্তু উইন্ডোজ না দিয়ে খুললে হবে কি, আপনার এটা যদিও সবার জন্য প্রযোজ্য না, সবাই যে এই প্রবলেমটা পড়ছে তা না। মানে একটা পিসিতে একের অধিক অ্যাকাউন্ট খুললে ম্যাক্সিমাম টাইম ব্যান হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, আর ব্যান হয়ে যায়। তবে 2-1 জন আছে যাদের আর কি লাকিলি তাদের কোনো সমস্যা হয় না, তারা আর কি প্রিভিয়াস অ্যাকাউন্ট ছিল কিন্তু উইন্ডোজ দেওয়ার না দিয়েও আর কি নতুন অ্যাকাউন্ট খুলে চালাচ্ছে। তবে উইন্ডোজ পিসি দিয়ে না, এটা বেটার। রিস্টার্ট দিয়ে খোলা যাবে না স্যার? একদম ব্যাকআপ না না রিস্টার্ট না দিয়ে? স্যার, না, রিস্টার্ট দিয়ে ওটা কোনো ইয়ে হবে না, কারণ আপনার যে ম্যাক অ্যাড্রেস নামে একটা অ্যাড্রেস থাকে, এক একটা ইউনিক মানে পোর্ট থাকে এক একটা পিসির জন্য। আহ, এইগুলো আর কি আপনার এগুলো আর কি ওদের ডাটাবেসে থেকে যায়। হ্যাঁ, আচ্ছা, এখন ধরেন স্যার কেউ একজন সেকেন্ড হ্যান্ড পিসি কিনলো, ওটাতে আগে ইউজ হয়েছিল, তখন তো সে ধরা না না, খাবে। জাস্ট উইন্ডোজ দিলে আপনার এগুলো চেঞ্জ হয়ে যাবে। উইন্ডোজ দিলে তখন আর কোনো সমস্যা নেই, উইন্ডোজ সে দিলেই জানলো না টোটাল। উইন্ডোজ দেওয়া দিল না, তখন তখন তো ধরা খাবে। নর্মালি তো কেউ একজন পিসি কেনার পরে তো উইন্ডোজটা নর্মালি সবাই সেট আপ করে নেয়, কারণ একদম ফ্রেশ, যাতে কোনো ঝামেলা না থাকে, ভাইরাস টাইরাস কোনো অ্যাটাক যাতে না থাকে। উইন্ডোজ তো সবাই দিয়ে নেয় নর্মালি। হ্যাঁ, আর উইন্ডোজ দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খোলাটাই বেটার, নিজে স্যার সেফ থাকার জন্য। স্যার আমি একটা জিনিস দেখাতে চাইছিলাম আপনার ফাইবারে, এখন আচ্ছা, কি মানে স্ক্রিন কি শেয়ার করা যাবে নাকি? স্ক্রিন শেয়ার করতে পারেন, তবে যেহেতু আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, আমার মতে না যদি না, কোনো। আমি বায়ার রিকোয়েস্ট পেজে আছি, সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ইয়ে করেন, সমস্যা নেই। আপনাকে একটা কথা বলি জি স্যার, ম্যাডাম বলেন। স্যার। ওই যে পোস্ট করার সময় একটা ছিল যে প্রথমে যে হ্যালো যে এটা পোস্ট, ওটা কি আচ্ছা, রাখা দরকার আছে নাকি? মেসেজ করার সময়, মানে আপনার ফাইবারে বায়ার রিকোয়েস্ট সেন্ড করার সময়? না 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 স্যার, আমি সম্পূর্ণ ওই আগের জায়গাতেই আছি, ওই ইয়েতে স্যার, ওয়ার্ডপ্রেসে যে হ্যালো যে পোস্টটা থাকে বাই ও ডিফল্ট। স্যার আচ্ছা, আমার মানে বাই ডিফল্ট প্রথমে যে পোস্টটা থাকে সেটা কি রাখার দরকার আছে কিনা? জি জি স্যার। না না, এটা দরকার নেই, এটা আপনি রিমুভ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ 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 স্যার, দেখা যাচ্ছে। স্যার যেটা আমি আপনার জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে, এই যে আমার অ্যাক্টিভ আছে এখন,
আহ, 848। হ্যাঁ হিউজ একটা অ্যামাউন্ট অ্যাক্টিভ আছে। হ্যাঁ ঠিক আছে স্যার। তো এখন এই একটা বায়ার রিকোয়েস্ট একজনে দিছে, দেখেন কি চায়। আই নিড ইনস্টাগ্রাম 5 to 10K ফলোয়ার, ফলোয়ার আর এখানে $5। সে অ্যামাউন্ট দিছে $5। তো এখানে আচ্ছা এটা কে বায়ার রিকোয়েস্ট আচ্ছা পাঠানোর কি কোনো যৌক্তিকতা আছে? আচ্ছা, এখানে আপনার এখানে দুইটা ব্যাপার হতে পারে, হ্যাঁ। আহ, এক হতে পারে যে এ আসলে জানেই না এটার কস্ট কত, আর আরেক হতে পারে যে এ আসলে বেশি জানে যে এটার জন্য কত চার্জ করতে পারে, হ্যাঁ, এটার জন্য কত চার্জ করা যায়। সেক্ষেত্রে স্যার আপনার, এটা তো আমার মনে, বাংলাদেশে মনে হয় আর রাইট, কি আসলে আমার ফেক। মনে হয় এটা কি ফেক একটা অ্যাকাউন্ট খুলে ও বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠায় সেগুলোর আইডিয়া নেওয়ার জন্য হয়তো বা হ্যাঁ এই জবটা পোস্ট করতে এটা পারে। এটা হতে পারে, যেহেতু তারপর বাংলাদেশি আরেক, সেক্ষেত্রে সবকিছুই হ্যাঁ, সম্ভব। আরেকজন এও একটা বায়ার রিকোয়েস্ট দিছে, সেটা হচ্ছে তার ইনস্টাগ্রাম মার্কেটিং, বাট সে হচ্ছে একজন ওয়েব ডেভেলপার, তার গিগ গুলা দেখে যেটা বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আপনি বলছিলেন যে যারা এরকম ইয়া, তাদেরকে তো ডাইরেক্ট কন্টাক্ট করা যায়, মেসেজ করা যায়। হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে স্যার এদের সাথে কাজ করা কি স্যার আমার তো মনে হয় রিস্কি, কারণ হচ্ছে ও যখন 100% স্যাটিসফাইড না হবে হ্যাঁ, তখন তো ও এখানে এটা আমারে একটা, ব্যাড রিভিউ দিয়ে দিতে পারে। হ্যাঁ আর এখানে এটা একটা সম্ভাবনা আছে, কারণ এরা আসলে যারা ফাইবারে কাজ করে একজন আরেকজনের ভালো দেখতে পারে না, সোজা সোজা কথাই যা। এখন স্যার ফরহাদ স্যার যেমন ক্লাসের সময় আমাদের বলছিল যে ডেইলি 10টা করে ইয়া পাঠানো পাঠানোর যায়। চেষ্টা করেন। হ্যাঁ, তো আমি স্যার প্রায় 1 ইয়ার হয়ে গেছে, আমি এই পর্যন্ত বাইরে রিকোয়েস্ট পাঠাইছি 285। তো আচ্ছা, আমার বাইরের রিকোয়েস্টে যদি আমি এটা পড়ার পর যদি আমার পছন্দ না হয় স্যার, সেক্ষেত্রে আমি কিভাবে পাঠাইতে পারি? আমার আসলে আসলে আপনার যদি পছন্দ না হয় সেক্ষেত্রে তো পাঠানোর কোনো প্রশ্নই আসে না। তবে যদি মনে করেন যে না, অনেক সময় তো ইরিলিভেন্ট অফারও আসে যেগুলো আর কি আপনি সার্ভিস প্রোভাইড করতেছেন না, তারপরেও কিন্তু দু একটা আসে, ওগুলো তো দরকার নেই। আর আপনি তো মাশাল্লাহ আল্লাহ রহমে বায়ার রিকোয়েস্টে তো মনে হয় সেন্ড না করলেও আপনার কাজ ভালোই আসার কথা, আপনার অ্যাকাউন্ট তো মোটামুটি হাই লেভেলের, অ্যাক্টিভ থাকলেই আপনি কাজ পাবেন। জি স্যার, সেটা ঠিক আছে, কাজ পাচ্ছি আমি আমাকে বলে না, অলরেডি। আমাদেরকে দিতে। ঠিক আছে আর স্যার। স্যার এই যে আরেকটা জিনিস দেখেন, এখানে 123 হ্যাঁ হ্যাঁ অফার অলরেডি সেন্ড। সেন্ড, তো হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে আমি কি আবার তাকে রেসপন্স করা কি ঠিক হবে? এইটা আসলে স্যার এখন 123 জনের ইয়ে তো ও পড়বে না, হ্যাঁ, হয়তো হ্যাঁ, দুই একজন এটা পড়বে, এখন দুই আর একজনের ও তো ক্ষেত্রে পড়বে আপনার, স্যার, এই যে আমরা যেটা বুঝি, মানে আমাদের এসি এই ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বললে, ও পড়বে শুধুমাত্র এই আপনার হ্যাঁ প্রথমের মেটা দিকে ডিসক্রিপশন, হ্যাঁ মেটা হ্যাঁ ডিসক্রিপশন টুকু। তো এই 2-3 লাইন দেখা যাবে, তাই না? তো এইগুলোর মধ্যে এখানে তো অ্যাপ্লাই করলে কিভাবে জব পায় মানুষ, বুঝি না। আমি আসলে স্যার এ পর্যন্ত একটা কাজ পাইছি বাইরের রিকোয়েস্ট থেকে। আচ্ছা, আমি আপনাকে বলি, আমি হলো বায়ার রিকোয়েস্ট থেকে আমি কাজ পাইছি, লাস্ট কাজ পাইছি একটা ইন্ডিয়ার বায়ারের, ওনার ওয়েবসাইটের টেকনিক্যাল ইরর ফিক্সিং এর কাজ ছিল আর কি। তো আমি যখন ওনার কাজটা পাই, উনি আর কি প্রথমে বায়ার রিকোয়েস্টে বাজেট দেখাইছে অনেক বেশি, কিন্তু আমি যখন ওকে বললাম যে ওইটা আর কি নর্মালি আর কি যে প্রবলেমটা ছিল $30 এনাফ ছিল ওর জন্য, আমি তো আর কি একটা বলাতে তো এখন বলে যে না আমার আমার তো বাজেট হলো $20। তখন এখন কাজ নেওয়ার জন্য আমি আর কি বললাম আচ্ছা সমস্যা না, আমি তাহলে তোমার জন্য কয়েকটা ব্যাকলিঙ্ক করে দিব ফ্রিতে, তারপর আর কি কাজটা পায়। হ্যাঁ, এখন লাক ভালো থাকলে আপনি বায়ার রিকোয়েস্ট থেকেও কাজ পাইতে পারেন হিউজ পরিমাণ। আসলে এটা টোটালি আপনি লাক কেমন, আর আপনার আহ, যেটা আপনি রিকোয়েস্টে যে ইনফরমেশন গুলো দিয়েছেন ওইগুলা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট এটার স্যার, উপর আর নির্ভর আমার করে। এই অ্যাকাউন্টের সমস্যা কি, এটা লেভেল 1 হয়েছে অনেক আগেই। তো আচ্ছা এখন এটাতে প্রবলেম হচ্ছে এরকম যে যখন অর্ডার আসে স্যার একসাথে 4-5টা আসে, আচ্ছা আর যখন আসে না তখন আসে না। এই ধরনের সমস্যা এইটা নিয়ে। আচ্ছা আচ্ছা। একটু অনলাইনে থাকার চেষ্টা করেন, অনলাইনে থাকলে আসলে অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। জি স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, মোস্ট ওয়েলকাম। আচ্ছা তাহলে আমি আর কি ক্লাসটা শেষ করতেছি। স্ট্রাকচার ডাটার ইয়েটা আর কি আগামীকালকে দেখাই দিব। আমার আবার আপনার 8:30 থেকে নতুন আর একটা ব্যাচের ক্লাস শুরু হবে আজকে। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তা আল্লাহ হাফেজ। আর আপনাদের হোমওয়ার্ক আমি এই ফাইলটা দিয়ে দিব, বাকি যে গুলো দেখাইলাম আর কি স্যার স্ক্রিনশট স্যার নিয়ে, এই ফাইলটা প্লিজ দিয়ে দিন, হ্যাঁ এটা টোটাল অনেক ফাইলটা ইম্পর্টেন্ট। দিয়ে দিব। এবং আপনাদের কাজ আর হবে কি, আপনার নিজের ওয়েবসাইটের জন্য যেটা করছেন সেটা কিন্তু এখন আর আমি দিলে হবে না। মানে আপনার এই যে জি লোকাল হোস্টের জন্য আপনি যেটা আর কি ডেসক্রিপশন এবং বাকি যে ইনফরমেশন গুলো বসাইছেন এগুলা হবে না, আপনি টাইম নেন। কিন্তু ওই যে কিওয়ার্ড রিসার্চের সময় একটা করে ওয়েবসাইট দিয়ে দিছিল না আপনাদের, জি স্যার। ওই জি ওই ওয়েবসাইটের জন্য আপনারা এই ইনফরমেশন গুলো বের করবেন।
বের করে টোটাল ফাইলটা রেডি করে তারপর আমাকে পাঠাবেন, মানে হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। এবং ওকে স্যার তারপরে আপনি কিন্তু ওইটাকে আমরা কিভাবে ক্লায়েন্টকে ওইটা দিয়ে আমরা মেইল করব সেটা আমি তারপরে দেখাই দিব আপনাদেরকে। ওকে স্যার আপনি ওই স্লাইডটা দিয়ে দিবেন, আর একটা কি হ্যাঁ যেন হ্যাঁ দিয়ে দিতে চাইছিলেন আপনি, যে হ্যাঁ হ্যাঁ ওই কি কি স্লাইডটা দিয়ে দিব, রাখা আর যাবে না, আপনার রোবোটেক্স এর কোথায় কি 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 রাখবেন রাখা সেটা, যাবে। হ্যাঁ জি, ওইটা। ওকে জি ঠিক স্যার। আছে, ওকে থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ঠিক আসসালামু আছে, আলাইকুম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।